আজকে আমাদের কি 3 নাম্বার নাকি 4 নাম্বার ক্লাস? 4 নাম্বার। আজকে হচ্ছে 4 নাম্বার ক্লাস, রাইট। এখানে একটু ভুল লেখা আছে, আমরা এটাকে ঠিক করে দেই। পর্যায় সারণী সবার মুখস্থ হয়েছে তো নাকি? জি ভাই। একদম রক সলিড হইতে হবে, রক সলিড, তোতা পাখির মতো বলতে পারতে হবে। সো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 4। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আমি একটু কফি খাইতে খেতে ক্লাস নেই, তোমরা আমার সাথে সাথে একটু দেখো, তোমাদেরও একটু ভালো লাগবে তখন। আজকে প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। বোরনের গ্রুপের কি কোনো যোজনী আছে, যে 13 নাম্বার গ্রুপের জেনারেল কোনো যোজনী? হ্যাঁ আছে তো। ওই গ্রুপের মৌলদের মানে মৌল কে কে আমাকে একটু বলো। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, তাই না? সো এখন ঘটনা হচ্ছে, এদের মধ্যে সবচেয়ে পরিচিত মৌল তোমার কোনটা, এটা বলো। অ্যালুমিনিয়াম। এটার যোজনী বলো এবার। +3। 3। যোজনীর কোনো প্লাস মাইনাস হয় না, শুধুমাত্র 3। এই ভদ্রলোকের যোজনী যদি 3 হয় তাহলে বুঝে রাখো এদের সবার যোজনী 3। ঠিক আছে? জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা হবে +3। তবে সেই বোরন যে সমযোজী যৌগ গঠন করে। হ্যাঁ ওইটা তো মজার ব্যাপার, শুধু বোরন কেন, দুনিয়ার যত অধাতু সমযোজী যৌগ গঠন করে, যেমন ধরো পানি, আমাকে একটু বলেন তো পানিতে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। এই যে বললা, এটা একটা মিথ্যা কথা বললা না, কারণ ওইখানে তো হাইড্রোজেন ইলেকট্রন দেয়ও নাই নেয়ও নাই, শেয়ার করছে, তারপরেও তার জারণ সংখ্যা কিভাবে হয় তাহলে? তার মানে ওইখানে আর একটু ক্ল্যারিফিকেশনের ব্যাপার আছে মনে হয়, হবে ইনশাল্লাহ। হ্যাঁ বুঝি নাই কি এটা পোলার যৌগ তাই। আংশিক ঘনত্ব কত প্রকাশ করে? রাইট। পার্শিয়ালি প্লাস পার্শিয়ালি মাইনাস, ওটাকে আমরা কমপ্লিট প্লাস কমপ্লিট মাইনাস ধরে নিয়ে কাজ করি। যদি না ধরতাম তাহলে সমযোজী কোনো যৌগের মধ্যে কখনোই জারণ সংখ্যা আসার কথা ছিল না। এই তো বুঝে গেছো। আর নেক্সট চ্যাপ্টারেই হ্যাঁ কি মানে বোরন সবসময় সমযোজী যৌগ গঠন করে, কখনো আয়নিক যৌগ গঠন করে? বলা যায়, হ্যাঁ ওইটাই আর কি, কিন্তু তারপরে আমরা প্লাস মাইনাস বুঝে যে ওর সাথে যে যার বন্ধন হয়েছে সে কি রিলেটিভলি হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ, এটা বুঝে আমরা ওর জারণ সংখ্যা সেট করতে পারবো আর কি। যেমন ধরো হাইড্রোজেনকে তুমি এখানে প্লাস বসাইছো, কিন্তু হাইড্রোজেন যখন সোডিয়ামের সাথে যৌগ গঠন করবে তখন হাইড্রোজেন কি হয়ে যাবে বলুন তো আমাকে একটু। হ্যাঁ এই তো বুঝে গেছো, এটাই এটাই আগামী। আপনি যে বললেন অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা সাধারণত 3 হয়, কিন্তু 1 2 3 দুটোটাই হওয়ার কথা। নোপ নোপ, হয় না আর কি। আর কেমিস্ট্রির ক্ষেত্রে একটা মজার ব্যাপার শুনে রাখো, কি হওয়ার কথা তার চেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাস্তবে আসলে কি হয়, দ্যাট ম্যাটার্স। যেমন ধরো একটা বিক্রিয়া লিখি, আমাকে একটু বলেন তো আপনারা, ধরো HCl এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি আমি চুনা পাথর মিশাই, চুনা পাথর CaCO3, তাহলে এখানে কি তৈরি হয় বলেন তো, বলতে পারবেন? ক্ষারের মধ্য থেকে ধাতুটা এসে অ্যাসিডের হাইড্রোজেনকে রিপ্লেস করে, তাহলে ক্যালসিয়াম এসে হাইড্রোজেনকে রিপ্লেস করবে, হাইড্রোজেন যে ওইখানে বসবে। ঠিক আছে, রিপ্লেসমেন্ট মানে বাংলায় কি বলে, হরে দাঁড়া বাবা আমারে বলতে দে। সো প্রতিস্থাপন হবে, তাহলে প্রতিস্থাপন হইলে আমাদের এখানে প্রোডাক্টে কি পাচ্ছি, ক্যালসিয়াম এসে কার পাশে বসতেছে দেখো তো, ক্লোরিনের পাশে বসাই দিলাম CaCl। এখন যোজনী ট্রান্সফার করলে দেখা যাবে CaCl2 হয় প্লাস, এই এইচ এসে যখন এইখানে বসে তখন তৈরি হওয়ার কথা কি বলো তো, H2CO3 কার্বনিক অ্যাসিড। কিন্তু বাস্তবে কি আসলে আমরা কার্বনিক অ্যাসিড এই বিক্রিয়ায় পাই? আনসার হচ্ছে পাই না। কিন্তু এখানে কি পাই, এখানে পাই হচ্ছে তাহলে তোমার যুক্তি অনুযায়ী দেখো হওয়ার কথা ছিল হচ্ছে কার্বনিক অ্যাসিড, কিন্তু বাস্তবে পাওয়া যায় হচ্ছে পানি আর কার্বন ডাইঅক্সাইড। বেশি প্রায়োরিটি কোনটা, তোমার যুক্তি না প্রকৃতি, কোনটা? প্রকৃতি। তাহলে প্রকৃতিতে যা হবে আমরা ওইটাই লিখবো। ওই যে কিছুদিন আগে তোমরা রাজপথে স্লোগান দিছো না, ক্ষমতা না জনতা, এখন স্লোগান দিবা যুক্তি না প্রকৃতি, প্রকৃতি প্রকৃতি। ওকে, সো কি জানি প্রশ্ন ছিল তোমার বেটা, ভুলে গেছি কি প্রশ্ন করছিলা। ও অ্যালুমিনিয়ামের যোজনী, হ্যাঁ 1 2 3 হওয়ার কথা কিনা, দ্য আনসার ইজ নো। 1 2 3 হওয়ার কথাও না,
লজিক্যালি ধাতুরা চেষ্টা করে তার লাস্টের শেল পুরো ফেলে দেওয়ার, পুরাপুরি নাই করে ফেলার। তো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি একটু দেখি 13 পারমাণবিক সংখ্যা, তাহলে কত হবে 1s2 2s2 2p6 মানে 10টা ইলেকট্রন, তারপরে কত 3s2 3p1, লাস্টের শেল কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা? এইটুকু। হ্যাঁ, তাহলে লজিক্যালি ওর কিন্তু সবগুলো ইলেকট্রন ছেড়ে দেওয়ার কথা লাস্টের শেলের। সো ছেড়ে দিলে তো আসলে যোজনী 3 হয়ে যায়, জারণ সংখ্যা +3 হয়ে যায়। সো লজিক্যালি ওইটাই হওয়ার কথা এবং বাস্তবে আসলে ওইটাই হয়। আর সবসময় একটা কথা মনে রাখবা, কেমিস্ট্রি পরীক্ষা দিতে যাওয়ার সময়ও এই স্লোগান দিতে দিতে যাবা, যুক্তি না প্রকৃতি, প্রকৃতি প্রকৃতি, প্রকৃতির সাথে ম্যাচ করার জন্য যুক্তি পাতাইতে হবে আর কি। নিউটনও পর্যন্ত এই কাজই করে গেছে। একটু আগে তোমাদের গ্রুপেই না একটা ছবি দিলা যে নিউটনের মাথায় আপেল পড়ছে, তোমরাই না নাকি কারা? ও না, ওটা HSC 27-এর গ্রুপে আর কি। ওরা বলতেছে এই যে একটা ছবি দিছে আর কি গ্রুপে, মিম আর কি। তোমরা তো সারাদিন ঘুরে থাকো এইসব নিয়ে আর কি। কি কই সে ছবি কই? এই যে ইফ দেয়ার ওয়ার মোবাইল ইন দ্য টাইম অফ নিউটন, নিউটনের আমলে যদি মোবাইল থাকতো তাহলে নিউটন মোবাইল টিপতো এরকম গাছের নিচে বসে, আর মাথায় আপেল পড়লেও পাত্তা দিত না আর কি। সো ব্যাপারটা হচ্ছে নিউটনও যখন গ্র্যাভিটিকে এক্সপ্লেন করার চেষ্টা করছিল, সে কিন্তু তার মন মতো করা নাই, প্রকৃতির সাথে মেলে এমন কিছু গাণিতিক সমীকরণ সে উপস্থাপন করছে যেটা দিয়ে প্রকৃতিকে এক্সপ্লেন করা যাবে। সো ফার্স্ট অফ অল ইয়োর অবজারভেশন ইজ রিকোয়ার্ড অন দ্য নেচার, প্রকৃতির উপরে তোমার পর্যবেক্ষণ লাগবে আর কি। এনিওয়ে চলো, কফিটা খুব সুন্দর হয়েছে। তোমাদের ক্লাস নেওয়ার কারণে আর খাইতে পারবো না, ঠান্ডা হয়ে যাবে, ব্যাপার না। ভাইয়া পরের চ্যাপ্টারের একটা প্রশ্ন করতে পারবো? শুনে রাখি। S2O3 2- এটার যোজ্যতা স্তরের ইলেকট্রন কত? এইটা আমি করাবো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। আজকে দেখবা যে প্রচুর ভার্সিটি কোশ্চেন সলভ করব, আগামী দিনে আমরা HSC এবং SSCর প্রশ্ন সলভ করব। ওকে, সো এইখানে যে কাজটা করতে হয়, প্রত্যেকটা পরমাণুর ইন্ডিভিজুয়ালি লাস্টের শেলে ইলেকট্রন সংখ্যা কাউন্ট করতে হবে। তাহলে সালফার আছে 2টা, বলেন তো সালফারের লাস্টের শেলে ইলেকট্রন কটা করে থাকে? 6টা করে থাকে। তাহলে 6 দুগুণী হবে হচ্ছে 12। প্রতিটা অক্সিজেনের লাস্টের শেলে কয়টা ইলেকট্রন থাকে? 6টা। এটা সহজে বলা যায় কিভাবে, অক্সিজেন আর সালফার কি একই গ্রুপের মৌল না? মনে পড়ে? তাহলে একই গ্রুপের মৌল হলে তো লাস্টে ইলেকট্রন বিন্যাস ছাড়াই বলে দেওয়া যাচ্ছে একই সংখ্যক ইলেকট্রন থাকবে। সো তাহলে এখানে 3 6 18টা, 18, তার সাথে আবার 2টা ইলেকট্রন মাইনাস, 2- থাকার মানে কি, ওর কাছে 2টা ইলেকট্রন কি বেশি আছে নাকি কম আছে? বেশি আছে। তাহলে যোগ করে দাও, হয়ে গেছে তো। 18 আর 2 20, 30 32, 32, 32টা ইলেকট্রন আছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। কোথায় পাইছো? তোমাদের কোনো পরীক্ষা আসছে? এটা টেস্ট পেপারে পাইছি। হ্যাঁ, ওই আসে বিভিন্ন স্কুলে আর কি, বাচ্চা জিনিস। পেপারে পাইনি আমি, বাসায় আজকের এক্সামে পাইছি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, সহজ প্রশ্ন, বাচ্চা জিনিস। চলেন বিসমিল্লাহ করি। সো আজকে আমাদের দেখতে হবে এই 3টা জিনিস, আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি। গতদিন যেটা একটু শুরু করছিলাম, ইচ্ছা করে শেষ করিনি যে আজকে এক টানে 3টাই শেষ হয়ে যাবে। এইটা কাদের জন্য বের করে একটু মনে করে বলেন তো, আয়নীকরণ বিভবটা? মূলত ধাতুদের জন্য। মূলত ধাতুদের জন্য। ইংরেজি কি কার মনে আছে? আয়নাইজেশন এনার্জি বা পটেনশিয়াল। পটেনশিয়াল। আর এইটা কাদের জন্য? ইলেকট্রন আসক্তি। মূলত ধাতু। অধাতুদের জন্য। আর এইটা কাদের জন্য? এইটা মূলত অধাতুদের জন্য। লজিকটা কি ছিল, কেন এটা মূলত অধাতুদের জন্য? ঋণাত্মকতার ব্যাপারটা কারণ তারাই শুধুমাত্র ইলেকট্রন শেয়ার করে, অন্য কেউ করে না। হয় নাই, আর কে বলবা? কারণ শুধুমাত্র অধাতুরের মধ্যে ঋণাত্মক হয়। ঋণাত্মকতার কথা যেহেতু বলতেছো, অধাতুরাই কি হয় বলেন তো? ঋণাত্মক হয়। আচ্ছা, তোরা কি কথাই আসতে কইতেছস নাকি আমি শুনতেছি আসতে? নাকি তোরা ভাত খাস নাই দুপুরে? একটু জোরে ক, আমি শুনি না। আচ্ছা ওকে, কানে সমস্যা, তো বয়স হয়েছে না, মরি যাবো যে কোনো সময়। চলেন এখন বিসমিল্লাহ করি। সো আয়নীকরণ শক্তি জিনিসটা কি ছিল মূলত? তোমরা বসে আছো, সবার হাতে কলম। ব্যাগের মধ্যে কয়টা কলম আছে ব্যাপার না, হাতে কয়টা কলম আছে দ্যাট ম্যাটার্স। সবার কাছ থেকে আমি একটা করে কলম নিয়ে যেতে চাই। এখন আপনারা আমার সাথে ব্যবসা করবেন না, আমারে তো বলবেন যে আমারে টাকা দেন, টাকা না দিলে তো আমি ইলেকট্রন ছাড়বো না। তো ধরো তোমরা দাবি করলা যে আমাদেরকে 5 টাকা করে দিলে আমরা একটা করে কলম ছেড়ে দিতে রাজি আছি, তাহলে তোমাদের আয়নীকরণ শক্তি হচ্ছে 5 টাকা। কিছু বোঝো নাই? পরমাণু লাস্টের শেলে ইলেকট্রন থাকে। এখন ধরো তোমাদের ব্যাচের পোলাপাইন তোমরা পড়তে বসো একটা করে কলম নিয়ে, কিন্তু 27 ব্যাচ যারা, মানে HSC 27, তোমাদের এক ব্যাচ সিনিয়র, তোমরা HSC 26, সরি 28। সো তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা, ওরা মাইর খাইছে কয়দিন, কিছু রিসেন্টলি ভিডান খাইছে, ভিডান খাই এখন মানুষ হয়েছে কালার পেন নিয়ে বসে আর কি সাথে। সো ওদের হাতে ধরো 3টা করে কলম থাকে, ব্যাপার না,
কিন্তু ওদের কাছ থেকেও আমার ইলেকট্রন বের করার নিয়ম কয়টা বলেন তো? একটা। সবার কাছ থেকে আমি একটা করে কলম সওদা করতে চাইবো, ব্যবসা করতে চাইবো, এই তোদের কলম দে আমাকে, কয় টাকা নিবি? তো ওরা ধরো বড় হয়েছে, একটু একটু পাকনা গজাইছে, হ্যাঁ বেশি চোখ খুলে গেছে, তো ওরা বলছে যে 15 টাকা না দিলে কলম দিব না। তাহলে ওদের আয়নীকরণ শক্তি হচ্ছে 15 টাকা। দ্যাটস ইট। সো আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা আমরা কীভাবে দিছিলাম? গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন। এ কি আবার এটা কেন? এ কি ওমা, এই যে আগের স্লাইড রাখি দিছে। আচ্ছা হইল, নিয়মটা ছিল হচ্ছে গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন তোমার কাছে কতগুলো পরমাণু থাকা লাগবে? 1 মোল। 1 মোল মানে কয়টা মনে আছে তো বলেন? অ্যাভোগাড্রো সংখ্যক, রাইট। এতগুলো পরমাণু নিবা, গ্যাসীয় অবস্থায় থাকা লাগবে এবং তারা বিচ্ছিন্ন। এরপরে কি করবা? তাদের সবাইকে তাপ দিবা। তাপ দিলে কি হবে? তাদের সবার লাস্টের শেলের যে যার যে কটা ইলেকট্রন থাকে থাকুক জানি না, সবার কাছ থেকে কয়টা করে ইলেকট্রন বের করা দরকার আমার? একটা করে। ওই একটা করে ইলেকট্রন বের করে নিয়ে যেতে গেলে যতখানি তাপ শক্তি এই সিস্টেমটা অ্যাবজর্ভ করে আমার কাছ থেকে খেয়ে ফেলে, এনার্জি শোষণ করে, ওই শক্তিটাকে আমরা বলবো এই পরমাণুগুলোর বা এই মৌলটার বেসিক্যালি আয়নীকরণ শক্তি। তাহলে এখন তোমরা একটু আমাকে মনে করে বলো, গত দিনের কথা যেহেতু লেখাই আছে, মনে করে বলেন তো কি বলছিলাম? বন্ধন গঠিত হলে কি হয় জানো? শক্তি শোষিত নাকি নির্গত? তাড়াতাড়ি কিভাবে মনে রাখতে বলেছিলাম বলেন? হাততালি দিয়ে মনে রাখবা। তোমার হাত দুইটা যদি দুইটা পরমাণু হয় তাহলে এই যে বন্ধন গঠিত হয়েছে। তো গঠিত হইলে কি হয়েছে? এখান থেকে শব্দ শক্তি নির্গত হইতে দেখা গেছে, তাপ শক্তি নির্গত হয়েছে, তুমি টের পাইছো। সো তার মানে বন্ধন ভাই, এটা জাস্ট মনে রাখার একটা পদ্ধতি। বন্ধন গঠিত হইলে শক্তি নির্গত হবে। আচ্ছা, তাইলে এবার আমরা উল্টা করে কি বলতে পারি? বন্ধন ভাঙা হলে শক্তি শোষিত হবে। এখন বলো শোষণটা করেটাকে? সিস্টেম শোষণ করে, ওই পাত্রটা শোষণ করে। আচ্ছা, তাহলে এখন এনার্জি কে দিচ্ছে আর কে নিচ্ছে বলেন? এই অবস্থায় এনার্জি কে দিচ্ছে বলো? সিস্টেম এনার্জি দিচ্ছে এবং মলিকুল এনার্জি দিচ্ছে। মানে আমরা হচ্ছে তাপ দিচ্ছি আর হচ্ছে সিস্টেমটা গ্রহণ করছে। আমরা দিতেছি, আমরাটাকে এজেন্ট। আল্লাহ বাঁচাইছে, কোন একটা ক্লাসে 26 ব্যাচের সাথে আন্দোলনের সময় ক্লাস নেওয়ার সময় বললাম আমরা কে, কইলো বিকল্প। আচ্ছা, সো আমরা হচ্ছে এজেন্ট বা আমরাই হচ্ছে পরিবেশের একটা অংশ, আর ও হচ্ছে সিস্টেম। তাহলে আমাদের দেওয়া শক্তি সিস্টেম খেয়ে ফেলতেছে। এখন তোমাদের সাথে আমি একটু কঠিন কঠিন কথাবার্তা বললে কিছু মাইন্ড করবা নাকি? আচ্ছা, এখানে ক্লাস 9-এর যারা আছো তাদের একটু বুঝতে কষ্ট হবে, তোমরা একটু কিছুক্ষণ ইগনোর করো আমার কথাবার্তা। 10-এর ভোলাবেনরা আমার কথা শুনো। ধরো আমি সোডিয়ামের আয়নীকরণ শক্তি দেখাইতে যাচ্ছি, সোডিয়ামের। তাহলে আমার বিক্রিয়া আকারে লিখতে হবে। সোডিয়াম নিব কি অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। এটা বোঝানোর জন্য ব্র্যাকেটে জি লেখা লাগবে। কতগুলো সোডিয়াম নেওয়ার কথা? এটা বোঝানোর জন্য কি করা উচিত? এখানে দিতে হবে, আবার না দিলেও হবে, সামনে 1 লেখা উচিত। তাহলে আমরা প্রিসাইজলি বুঝবো যে 1 মোল নেওয়া হয়েছে। বিক্রিয়ার সময় আমরা সামনে যে সংখ্যাগুলো লিখি ওগুলো মূলত কি নির্দেশ করে? মোল সংখ্যা নির্দেশ করে। আচ্ছা, এরপরে বলো এটাকে আমরা কি করতেছিলাম? তাপ দেওয়ার কথা। সো তাপ দেওয়ার ব্যাপারটাকে রসায়নে কিভাবে বোঝানোর নিয়ম? তীর চিহ্নের উপরে কি দিতে হয়? একটা ত্রিভুজ দিতে হয়। দিলাম। বলো এখান থেকে কিসে পরিণত হবে? Na প্লাস মাইনাস Na প্লাস। আচ্ছা, এর ফলাফলের সাথে কি তৈরি হয়ে যাবে? ইলেকট্রন বের হয়ে গেল। এখন তোমরা একটু ভেবে চিন্তে বলো, এই বিক্রিয়াটার ফলে, বুঝি নাই কি বললা? ডেল আর ত্রিভুজ কোনো পার্থক্য নাই, জাস্ট ত্রিভুজ দিয়ে আমরা যখন তাপ শক্তি বুঝাই তখন আমরা এটাকে ডেল নামে ডাকতেছি, আর কিছু না। ইভেন ফিজিক্স পড়ার সময় যখন তোমরা দেখবা পার্থক্য বোঝানো হয় তখন ওই ডেল্টা চিহ্ন ইউজ করে, দেখছো না? জাস্ট ওই ত্রিভুজ জ্যামিতির ক্ষেত্রে বলতেছি, আর যখন আমরা তাপ বুঝাচ্ছি বা এই টাইপের কিছু একটা তখন আমরা ডেল নামে ডাকতেছি। একটু নাটক করা, আর কিছু না আর কি। ওকে, চলো এবার এই বিক্রিয়ার ফলে যে পরিমাণে তাপশক্তি শোষিত হয়েছে সেই শোষিত হওয়া তাপশক্তিটাকে আমরা বলবো সোডিয়ামের আয়নীকরণ শক্তি। এখন তোমরা একটু ভেবে দেখো তো, কোনো একটা বিক্রিয়ায় শোষিত বা নির্গত তাপশক্তিটাকে আমরা বিক্রিয়ার পরে সেমিকোলন দিয়ে এরকম ডেল এইচ আকারে লেখা শিখছিলাম, মনে আছে?
হ্যাঁ স্যার কোনো একটা অধ্যায়ে তোমাদের শেখার কথা কোথায় রাসায়নিক সাথে, ওইটা মনে হয় তোমাদের শর্ট সিলেবাসে নাই, আছে কি? আছে স্যার। ও থাকলে ভালো, না থাকলেও নাই। এ বাবা শর্ট সিলেবাসের মরণ দেখছো? এইচএসসি 25 কান্তাছে দেখছো? স্যার ম্যাথ নাকি অনেক কঠিন দিচ্ছে। শুধু ম্যাথ, প্রতি পরীক্ষাতেই যেভাবে তাদেরকে হাগু করাচ্ছে। সুতরাং তোমরা যদি এখনো, আমি বারবার বলতেছি শর্ট সিলেবাস করে মরে যাও, বিপদে যে ফুলবারে বাবা। এনিওয়ে আসেন, এখন আমাকে একটু বলেন এই বিক্রিয়ার ডেল এইচ এর মানটা কি হবে? প্লাস হবে নাকি মাইনাস হবে বলো? এটা কি তাপোৎপাদী বিক্রিয়া হয়েছে নাকি তাপহারী বলেন? আমি তাপ দিছি, সিস্টেম খেয়ে ফেলছে, খাইয়ে যে ফেলাইছে তো হারায় ফেলাইছে, তাপ তো হারায় গেছে, তাপ তো আর উৎপন্ন করতে পারে নাই, তাহলে তাপহারী বিক্রিয়া বলবো আমরা এটাকে। তাপহারী বিক্রিয়া ডেলে সবসময় কি হয় বলো তো, প্লাস না মাইনাস? পজিটিভ। সো ধরো যদি প্লাস এক্স কিলোজুল হয়ে থাকে, এই প্লাস এক্স যেটা হইছে এইটাকে আমরা বলি হচ্ছে, এটাকে বলে হচ্ছে সোডিয়াম এর কি বলেন তো, আয়নাইজেশন পটেনশিয়াল, সংক্ষেপে আইপি, বাংলায় বলে হচ্ছে আয়নীকরণ বিভব। বিক্রিয়া আকারে লিখলে এরকম, বোঝো নাই? আমাকে একটু তাড়াতাড়ি বলো ম্যাগনেসিয়ামের, সুন্দর জিনিসটা আগে কেউ পড়াইলো না। হ্যাঁ এখন দেখো মনোযোগ দিয়ে শোনো, পড়ানোর দরকার ছিল না, বাট তোমরা একটু অ্যাডভান্সড লোকজন, এই জন্য আমি পড়াইতেছি আর কি, খুব অ্যাডভান্স তো, দেখা যাক। হাতে মোবাইল নিয়ে আপেল খাইতেছো নিউটনের মতো। ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির ইকুয়েশন কি হবে তাড়াতাড়ি বলেন? স্যার ম্যাগনেসিয়ামকে আমরা হিট দিব, মানে গ্যাসীয় অবস্থায় আছে। তোরে বাংলা কথা কইতে কইছে কেউ, কি লিখবো তাই ক। ওয়ান ডট, এইভাবে বলতে হয়, ওয়ান ডট, তারপরে ওয়ান ডট ম্যাগনেসিয়াম এমজি গ্যাস, হ্যাঁ তারপরে তাপ দিব। তোরা বাংলা কথা কস রে ভাই, এমনে বলতে হয়, অ্যারো ডেল এভাবে বলতে হয়। হ্যাঁ তারপরে বলেন, কার মাইকে শব্দ? ওই পাশে যায় লিখবো হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, হ্যাঁ তারপরে যোগ কয়টা ইলেকট্রন? শুধুমাত্র প্লাস হওয়ার কথা না, কারণ আপনি তো বলেছেন যে একটা ইলেকট্রন তো না, একটা ইলেকট্রন তো। আচ্ছা এই বিক্রিয়ার ডেল এইচ কি হবে, প্লাস হবে নাকি মাইনাস হবে বলো? প্লাসই হবে। প্লাস। ধরলাম ওয়াই কিলোজুল হইলো, এতখানি এনার্জি অ্যাবজর্ব করছে, তাহলে প্লাস ওয়াই যেটা হবে এটাকে আমরা কি বলবো বলেন তো? ডিভাইডেড বাই বিভব। এইটা হচ্ছে ম্যাগনেসিয়াম এর আইপি, ঠিক আছে তো? না স্যার ঠিক নাই। না স্যার ঠিক নাই। হ্যাঁ কি বলো সেগুলা ঠিক নাই? কোথায় কি ঝামেলা হয়েছে বলেন? আপনি তো দুইটা ইলেকট্রন বের করছেন। আচ্ছা ধরে ফেলেছেন, এখানে একটু গ্যাঞ্জাম হয়েছে, আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শোনেন নাই, এই কারণেই গ্যাঞ্জামটা হয়েছে। সেই গ্যাঞ্জামটা হচ্ছে কি বলেন, কি ঝামেলা হয়েছে এখানে? এটা হয় নাই। শোনো আমি একটু আগে একটা এক্সাম্পল দিছিলাম, তোমাদের হাতে কয়টা করে কলম ছিল বলছিলাম? একটা করে কলম। তোমাদের কাছ থেকে আমি একটাই কলম নিতে চাইছিলাম। এইচএসসি 27-এর হাতে কয়টা করে কলম ছিল? 3টা করে কলম ছিল, বাট ওদের কাছ থেকে কয়টা কলম নিতে চাচ্ছিলাম? নিয়ম এইটাই, যার কাছে লাস্টের সেলে কয়টা আছে ওটা তোমার দেখারই কথা না, নিয়মটা হচ্ছে সবার কাছ থেকে মাত্র একটা ইলেকট্রন বের করার জন্য যে পরিমাণে এনার্জি সে দাবি করে তোমার কাছে, যে ভাই আমার এত টাকা না দিলে আমি ছাড়বো না ইলেকট্রন, ওই টাকার পরিমাণ, ওই শক্তির পরিমাণটাকে বলে তার আয়নীকরণ শক্তি। এরা কেউ আমার কোনো কথা বোঝে না। বুঝছি তো। বুঝছি। শক্তিকে দুই দিয়ে ভাগ দিলে মুরব্বী ঝামেলা আছে, দাঁড়াও আসতেছি। আচ্ছা সো এইটাকে আমরা মানে আমরা যখন নাকি তাপ দিব তখন সে নিজে থেকেই তো দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা দেখাবে না, তাহলে একটা সমস্যা হবে না? আসবো, আস্তে আস্তে আসবো, ভালো প্রশ্ন করেছো, আসতেছি দাঁড়াও, আগে লেখা নেই। এনিওয়ে সো এই বিক্রিয়ার ডেলেজকে আমরা নাম দিলাম, ধরো যে কিছু একটা হবে, এই বিক্রিয়ার ডেলেজকে নাম দিলাম ধরো জেড কিলোজুল। সেই জেডটাকে আমরা কি বলবো? এইটাই হচ্ছে মূলত ম্যাগনেসিয়ামের আইপি। এখন একটা কথা একটু শুনে রাখো, সেটা হচ্ছে তোমরা যে ভাবতেছো অনেকক্ষণ ধরে প্রপোজ করতেছিলা যে ওইটাতে তুই 2 দিয়ে, এই কার জানি মাইকে শব্দ করে শোনা, মোহাম্মদ আবদুল্লাহ, হ্যাঁ মনোযোগ দিয়ে শোনো। তোমরা অনেকেই ভাবতেছিলা যে ভাই তুই এর আগে যেটা আসছে ওইটারে 2 দিয়ে ভাগ করে দে, তাহলে তুই পেয়ে যাবি, কারণ এখানে তো 2টা ইলেকট্রন ছাড়ার জন্য এনার্জি অ্যাবজর্ব করছিল, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমি একটা ইলেকট্রন ছাড়ার এনার্জি পাবো। এই ধারণাটা ভুল। কেন ভুল তার একটু কারণ হালকা করে শুনে রাখো আর কি। মজার কথা হচ্ছে এটা তোমাদের সাথে আলোচনার কথা না, তারপরেও জাস্ট প্রসঙ্গে চলে আসছে তাই বলতেছি আর কি।
আকাশে উড়েও না যায়, আমরা মেলা কিছু শিখে ফেলতেছি, এমনি একটু বলতেছি হালকা করেই, জাস্ট সান্ত্বনা দেওয়ার জন্য। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমি দ্রুত লিখতেছি, 1s2, তারপরে কী হবে বলেন, 2s2, 3s2। আচ্ছা, তোমরা কি এইভাবে বক্স পদ্ধতি ইলেকট্রন বিন্যাস শিখছো? না শিখলে বিগত ক্লাসগুলোর লেকচার চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে ফেলবা, শিখে নিবা, এটা কিন্তু লাগবে। আচ্ছা, তাহলে 1s এ ওইটা সব বুঝাইছি ওইখানে, দেখবা কোনো কিছু না বোঝা থাকলে গ্রুপে বলবো, আমি আবার বুঝাবো ইনশাল্লাহ। 1s2, 2s2, 2p থেকে এইভাবে দুইটা দুইটা করে যাবে নাকি? না, একবার একটা করে আপ স্পিন দিব, তারপরে ডাউন স্পিনে দিতে হয়। আচ্ছা, 2p6 পর্যন্ত 10টা ইলেকট্রন, তারপরে 11, তারপরে 12। আমাকে কিছু কমন কথা বলো, এই এক একটা বক্সকে বলা এক একটা অরবিটাল, এই প্রত্যেকটা বক্স এক একটা অরবিটাল, কিন্তু প্রতিটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন আছে, আচ্ছা ওইটা বাদ দে, যে কোনো দুইটা ইলেকট্রন পরস্পরকে কি করে, আকর্ষণ নাকি বিকর্ষণ? বিকর্ষণ করে, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এটা একটা ইলেকট্রন, ওইটা আর একটা ইলেকট্রন, পরস্পরকে বিকর্ষণ করারই কথা। এবার একটু খাতায় ভালো করে লিখে রাখো, একই অরবিটালের যে দুইটা ইলেকট্রন থাকে তারা পরস্পরকে আকর্ষণ করে। হাগু করে দিও না, কথাটা সত্য। ক্লাস 9-এর যারা আছে তারা আগে থেকেই শুনতেছো, তোমরা হয়তো আজকে প্রথম শুনতেছো। একই অরবিটালের যে দুইটা ইলেকট্রন তারা পরস্পরকে আকর্ষণ করে। কেন বলতেছি, এই যে তোমরা আপ আর ডাউন দিয়ে যেটা লেখো, এটা হয়তো বোঝো না, ওদের ওই ক্লাসগুলোতে আমি ডিটেল বুঝাইছি। এগুলোকে বলে স্পিন, ইলেকট্রনের স্পিনিং। এখন স্পিনিংয়ের ফলে কি হয় জানো, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। নাম শুনছো কিনা জানি না, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, মানে আসলে যেখানে ইলেকট্রিসিটি আছে সেখানে ম্যাগনেটিজম আছে, যেখানে ম্যাগনেটিজম থাকবে ওইখান থেকে ইলেকট্রিসিটি আনা যাবে। এই মূলনীতির উপর ভিত্তি করে জেনারেটর থেকে শুরু করে সব কিছু কাজ করে বেসিক্যালি। সো ঘটনা হচ্ছে ইলেকট্রনগুলো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তো হালকা পাতলা তো বুঝো, ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক একজন আরেকজনকে আকর্ষণ করে। এখন এ যদি নর্থ পোল তৈরি করে, কথার কথা, তাহলে এ কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে বলেন তো? সাউথ। এবার বলেন আপনারা, একই অরবিটালের যে ইলেকট্রন দুইটা তারা পরস্পরকে কি করে? সারা রাত রামায়ণ পড়ে সকাল উঠে বলে সীতা জানো কার চাচা হয়? সীতা এক বেটির নাম, সে কার চাচা হবে রে বাবা? এ বুঝিস না এখনো, একই অরবিটাল দুইটা ইলেকট্রন পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এখন ভালো করে একটু বোঝেন, আমাকে একটু বলেন তো, ম্যাগনেসিয়ামের যে একেবারে বাইরের অরবিটালের যে দুইটা ইলেকট্রন, সেই দুইটা ইলেকট্রনের মধ্যে একটাকে আমি মার্ক করছি এই যে পিঙ্ক কালার দিয়ে, আর একটা ধরো হোয়াইট কালার দিয়ে মার্ক করা। একজনের নাম পিঙ্ক, একজনের নাম হোয়াইট। আমাকে একটু বলে বুঝাও তো, আচ্ছা একটু বড় করে আঁকি, বোঝা যাচ্ছে না এটা, আমাকে একটু বলে বুঝাও তো, কাকে বের করে নিতে তোমার বেশি শক্তি লাগবে, পিঙ্ক নাকি হোয়াইট, বলতে পারবা? আসলে আনসারটা হচ্ছে, প্রথমেই তুমি যাকে বাইর করতে যাবা তার ক্ষেত্রে এনার্জি বেশি লাগবে। একটু মনোযোগ দিয়ে বোঝো, কারণটা কি জানো, এই দুইটা ইলেকট্রন ফার্স্ট অফ অল নিউক্লিয়াসের সাথে তো আবদ্ধ আছেই, সেই সাথে আবার ওই দুইটা ইলেকট্রন নিজেরাও কানেক্টেড নর্থ পোল সাউথ পোল, মানে অপোজিট স্পিনের মাধ্যমে। প্রথম যে ইলেকট্রনকে বাইর করতে যাবা সেইখানেই তোমার ব্যাপক প্যারা খাইতে হবে। তোমরা আমার কথা বোঝো নাই? তাহলে দুইটার ক্ষেত্রে সমান সংখ্যক শক্তি প্রয়োগ করে সমান পরিমাণে শক্তি লাগবে। প্রথম যাকেই বাইর করতে যাবা তার ক্ষেত্রে এনার্জি বেশি লাগবে, এটা গ্যারান্টেড। আমার কথা কি বুঝছিস তোরা? কারণটা হচ্ছে ওইখানে, আবার একটু বলো, বুঝি নাই। মানে ওদেরকে প্রোটন হচ্ছে আকর্ষণ করে, আবার নিজেরাও ওদেরকে আকর্ষণ করে, এজন্য। এক্স্যাক্টলি, মানে ব্যাপারটা হচ্ছে, দেখ ধর কোনো একটা ক্লাসে একটা বেঞ্চে একটা ছেলে একা বসে আছে, তো ওকে বাইরে থেকে একজন আসছে ডেকে নিয়ে যাইতে, যে আয় খেলি, তো যাইতে পারতেছে না কেন? টিচারের আকর্ষণ আছে, এই আরিফ ভাই গল্প বলবে, যাওয়া যাবে না এখন। এবার ভাবতো কোনো একটা বেঞ্চে দুইটা ছেলে একসাথে বসছে, তারা অপোজিট বিহেভিয়ারের, বাট বন্ধুত্ব, নিজেদের মধ্যে বন্ধুত্ব, তাইলে ভাবেন তো এবার ওকে বাইর করতে কি আরো প্যারা আছে না? হ্যাঁ, আরিফ ভাইয়ের আকর্ষণ তো আছে, সেন্ট্রাল আকর্ষণ আছে, সেই সাথে আবার ওই বন্ধুদের নিজেদের মধ্যে আকর্ষণ আছে, যে একজন আরেকজনের ছেড়ে যাচ্ছে না। সো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে এরকম। সো তুমি যে পরিমাণে এনার্জি দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে টোটাল পাবা, সেটাকে দুই দিয়ে ভাগ করে দিলেই যে তুমি একজন এনার্জি পাবা, ব্যাপারটা আসলে এরকম না। কারণ প্রথম ইলেকট্রনকে বের করতে যথেষ্ট পরিমাণে এনার্জি খরচ হয়ে যায়। তোমরা বোঝো নাই আমার কথা? এখানে আরো সূক্ষ্ম বেশ কিছু হিসাব নিকাশ আছে। আবার বল, বুঝি নাই। দ্বিতীয়টাকে বের করতে এত শক্তি দিতে হবে না, আরো কম দিতে হবে। ওইখানে আবার আরেকটা কিন্তু ঘটে, ওগুলো আমি বলতেই চাচ্ছি না, ওই জন্য বলতেছিলাম যে এখানে আরো কিছু জটিল ব্যাপার আছে আর কি। ওইখানে আরেকটা জটিল ব্যাপার কি হয় দেখ,
হালকা করে একটু বলি, এগুলো তোরা শুনিস না, শুনে ভুলে যা, জাস্ট আমি গল্পের খাতিরে বলতেছি। প্রথম ইলেকট্রনটা যখন চলে গেছে, প্রথমে ছিল এমজি, বুঝছেন? ওইখান থেকে প্রথম ইলেকট্রন বাইর করে দিয়েছো, কিসে পরিণত হয়েছে? এমজি প্লাস। দ্বিতীয় ইলেকট্রন তুমি যখন আবার হানাদার বাহিনী আসছো, বর্গি এলো দেশে, ওর কাছ থেকে আরেকটা ইলেকট্রন বাইর করতে চাচ্ছ, তোমরা কি বুঝতেছো অলরেডি ও কি চেহারায় আছে? বোঝেন নাই আমার কথা? অলরেডি ও যে প্রোটনগুলো বেশি আকর্ষণ করতেছে অল্প ইলেকট্রনগুলোকে। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। বোঝো নাই? বর্গি এলো দেশে, এই বর্গিতে এবার দ্বিতীয়বার আইছে, ওরা তো আগের থেকে রেডি ছিল, এবার তো দিছে ফিডানি। সো বেসিক্যালি এখানে অনেক জটিল ব্যাপার, মানে এই বিষয়গুলো এখন তোমাদের বয়সের না, একেবারেই না, দরকার নাই, জাস্ট বললাম আর কি। এইটুকু অন্তত বোঝা গেছে তো যে দুইটা ইলেকট্রন তাড়ানোর জন্য যদি তোমার কাছে ডিমান্ড করে 10 টাকা, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন 2 দিয়ে ভাগ করলে তুমি একটা ইলেকট্রন তাড়ানোর টাকা পাবা, নেভার লাইক দ্যাট। প্রতিটা ইলেকট্রন ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জিতে রিমুভড হয়, ঠিক আছে? এই আর কি। ওকে, ম্যাগনেটিক একটা ছাড়তে রাজি হয়। বুঝি নাই কি? মানে স্যার যেটা বলেছিলাম ম্যাগনেসিয়াম একটা গেলে ছাড়তে রাজি হবে, ছাড়লে দুটোটা একসাথে ছেড়ে দেবে না। আসলে তোমরা যেটা ছোটবেলায় এখন ভাবতেছো যে ও কি একটা আদৌ ছাড়বে, মানে কথা সত্য যে মাঝখানে যে আয়নটা তৈরি হয় এমজি প্লাস, এটা একটা অস্থিতিশীল আয়ন। তারপরে প্রথম ইলেকট্রন ছাড়ার পরে সে খুব দ্রুতই আরেকটা ইলেকট্রন ত্যাগ করে এমজি টু প্লাস বেশি স্থিতিশীল অবস্থায় যায়। বাট আসলে ঘটনাটা একবারে তো আর ঘটে না, ধাপে ধাপেই ঘটে। মানে ধর ব্যাপারটা এরকম যে তুই কি এক স্যান্ডেল পরে রাস্তা হেঁটে দেখাইতে পারবি? কষ্ট হবে না বেশি? তাইলে তার মানে কি এই যে তুই কখনোই এক স্যান্ডেল পরিস না, ধুম করে একসাথে 2টা স্যান্ডেল পরিস, তাও কিন্তু সত্য না। মানে ঘটনা হচ্ছে তুমি আসলে ধাপে ধাপেই পরো, একটা স্যান্ডেল পরো তারপরে আর একটা পরো আর কি। বাট ওইটা এত দ্রুত ঘটে আমরা টের পাই না, দেখে মনে হয় যে 2টা পা একসাথে স্যান্ডেলের মধ্যে ঢুকাই দিচ্ছে, আসলে তো বাস্তবতা এরকম না আর কি, বুঝেছো? তার মানে ইলেকট্রন সবসময় ধাপে ধাপে একটা একটা করে ছাড়ে। হুম, সবাই আসলে একটা একটা করেই ছাড়ে, সবাই আসলে একটা একটা করেই ছাড়ে। আচ্ছা, তোমরা কি এতক্ষণ আমার কোনো কথা শুনছো নাকি শোনো নাই? আমি বুঝি নাই। বুঝছিস? ওকে, একটু ধৈর্য ধরো, আমার এই হেডফোনটা একটু সমস্যা আছে আমার কম আসতেছে। একটু দাঁড়া, আমার এই মাইকটাতে একটু প্রবলেম, একটু দাঁড়া, আমি এটার একটু ব্যবস্থা করে নেই। এটা ঝামেলা করতেছে, এটা চেঞ্জ করা লাগবে। এই ব্র্যান্ডটা এখন আবার বন্ধ হয়ে গেছে। না, এটার নাম হচ্ছে জাবরা, JBRA। এটা খুব ভালো ব্র্যান্ডের, বাংলাদেশে এখন আর আসে না। এখন কি শোনা যাচ্ছে আমার কথা? ওকে, আমি একটা কাজ করি, এটা রেকর্ডিং অন করে দিই। ওকে, চলেন তাহলে। আয়নীকরণ শক্তি মোটামুটি বোঝা গেছে, আপনাদের দখলে আসছে। এখন বলেন আমাকে তাড়াতাড়ি, এটা গতদিন পূরণ করছিলাম, আরও একবার একটু রিভিউ করে ফেলি। পরমাণুর আকার যদি বড় হয় তাহলে সেটার আয়নীকরণ শক্তি কি কম হবে নাকি বেশি হবে? কম হবে। কারণ পরমাণুর আকার বড় হলে নিউক্লিয়াস থেকে দূরত্ব অনেক বেশি থাকে, অল্প তাপ দিলেই সে সহজে ইলেকট্রন ছেড়ে দেয়। ধাতু হিসাবে সক্রিয়তা কি বাড়বে বেশি হবে? আচ্ছা, তাহলে এবার আমাকে একটু বলেন তো, 1 নাম্বার গ্রুপের যে মৌল 1A যেটাকে বলতেছিলাম, সেখানে আমাদের কে কে ছিল? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এদের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় হবে কে? ফ্রান্সিয়াম। ক্যালসিয়াম। তাহলে আমরা এটাকে লিখতে পারি, সবচেয়ে না লিখে লিখি ধাতুর সক্রিয়তা। ধাতুর সক্রিয়তা প্রথমে কে হবে বলেন? ফ্রান্সিয়াম, তারপরে সিজিয়াম, তারপরে রুবিডিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম। হয়ে গেল। এখন ঘটনা হইতেছে সোডিয়াম আর পটাশিয়ামের আয়নীকরণ শক্তির তুলনা। এইসব তুলনা করতে গেলে আমি ছবি এঁকে বুঝাই দিচ্ছি, তুমি নিজে লেখা শিখবা, ডিটেল লেখা শিখবা আর কি। সোডিয়াম যদি আমি এটা লিখি, এটা হচ্ছে সোডিয়াম, তাহলে পটাশিয়াম কি তার চেয়ে আকারে বড় নাকি ছোট বলেন তো? বড়। বুঝতে পারছো আমার লেখা ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার ঠিক আছে। একবারে থাপড়ায় দাঁত ফালাই দিব ছাগলের দল। নিচে হবে। নিচে হবে। তাহলে এতক্ষণ ঘুমাইছিলি কেন? হ্যাঁ, পর্যায় সারণী শিখছি কি কারণে? যার যেখানে অবস্থান রিলেটিভ পজিশন ঠিক রেখে জিনিসপত্র লিখতে হবে। সোডিয়ামের ডান পাশে তো আর পটাশিয়াম অবস্থিত না, কোথায় অবস্থিত বলেন? নিচে। তাহলে ওইভাবেই লিখবা, ওইভাবে লিখে তারপরে চিন্তা করবা, খবরদার। আচ্ছা, এবার ভাবেন তো তাহলে নিউক্লিয়াস থেকে লাস্টের যে ইলেকট্রনটা আছে কোথায় বেশি স্ট্রংলি কানেক্টেড? সোডিয়ামে নাকি পটাশিয়ামে? কোথায়? সোডিয়ামে। তাহলে ওইখানে তোমার বেশি শক্তি দেওয়া লাগবে, তাহলে আইপি এর মান বেশি হবে কার? সোডিয়ামের। সোডিয়ামের। তাহলে আমরা কথাটাকে লিখে রাখি,
আইপি অফ সোডিয়াম উইল বি হায়ার দেন আইপি অফ পটাশিয়াম। সবাই বুঝিয়াছো ব্যাপারটা? আইপি নাম্বারটা কিভাবে বুঝেন? বুঝি নাই। আইপি আইপি নাম্বারটা আসলে কি? আইপি কোনো নাম্বার না, আইপি একটা নাম। আইপি মানে আয়োনাইজেশন পটেনশিয়াল, সংক্ষেপে না, বাংলায় যেটাকে বলতেছিলাম আয়নীকরণ শক্তি, ওটাকে ইংরেজিতে বলা হচ্ছে আয়োনাইজেশন পটেনশিয়াল। বুঝেছো? মানে আমরা বুঝাতে যাচ্ছি আয়োনাইজেশন পটেনশিয়াল অফ সোডিয়াম ইজ গ্রেটার দেন আয়োনাইজেশন পটেনশিয়াল অফ পটাশিয়াম। হ্যাঁ, সংক্ষিপ্ত রূপ, রাইট। ওকে, এটা কি সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির তুলনা, বলেন কি হবে? প্রথমে সোডিয়াম লিখলাম, এবার কি ম্যাগনেসিয়াম নিচে লিখবো, তাই না? সাইডে পাশে মানে এই পাশে। ডান 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 ও, ডান পাশে। তা পাশে পাশে বলো কেন? ডাইন পাশে বলতে পারো না? আচ্ছা, তাহলে এটাকে যথেষ্ট বড় করে দিলাম আর ম্যাগনেসিয়ামটাকে ছোট করে দিলাম, ডান পাশে অবস্থিত। তাহলে বলেন তো হয়নি স্যার, ম্যাগনেসিয়াম কি হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। অশিক্ষিত। এবার বলেন কার আইপি বেশি হবে, আইপি অফ সোডিয়াম বেশি হবে নাকি আইপি অফ ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের বেশি। বেশি হবে? এবার তোমরা একটা জিনিস জেনে রাখো, যেহেতু তোমরা একটু অ্যাডভান্সড লার্নার্স, খুব অ্যাডভান্স জিনিস শিখতেছো, সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের যে ম্যাগনেসিয়াম কি নাম, সোডিয়ামের চেয়ে যে বললাম ম্যাগনেসিয়ামের আইপি বেশি, সত্যিটা শুনবা? বলেন। হ্যাঁ স্যার, হ্যাঁ শুনবো। কত বেশি? আরে বেশি কিনা আগে ওটা শুনি না। কম হইলে অনেক বেশি। অনেক বেশি। অনেক অনেক। এই চিহ্নটা তোমরা আগে দেখছো, বেশ কয়েকটা গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন দেয়। না দেখি নাই। একে এইভাবে পড়তে হয়, আইপি অফ সোডিয়াম ইজ ফার ফার লেস দ্যান আইপি অফ ম্যাগনেসিয়াম। মানে আগে যেভাবে বলতেছিল আইপি অফ সোডিয়াম ইজ লেস দ্যান আইপি অফ ম্যাগনেসিয়াম, এখন এটাকে পড়তে হয় ফার ফার লেস দ্যান, মানে যথেষ্ট পরিমাণে। এখন কথা হচ্ছে এটার ব্যাখ্যাটা কি কেউ জানেন? কেন এত বেশি? মানে এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের কোশ্চেন, যে কেন এত ডিফারেন্স হয়। মাত্র এক ঘর ডাইনে গেছে না, খেয়াল করে দেখো, মাত্র এক ঘর ডাইনে গেছে। তো সামান্য একটু সাইজের ডিফারেন্সের জন্য তো এত বেশি পার্থক্য হওয়ার কথা না, কিন্তু বাস্তবে এখানে দেখা যাচ্ছে প্রচুর পার্থক্য। হ্যাঁ, মানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে অনেক বেশি এনার্জি লাগে। তাপ দিলে একটা ইলেকট্রনে চলে। বুঝি নাই আবার। সোডিয়ামের একটা ইলেকট্রন পুরনো আছে এর তাপ জন্য। দিলে কারণটা হচ্ছে একটু আগে তোমাদেরকে আমি ব্যাখ্যা করছি, সোডিয়াম সাউথ পোলেরটা যে ম্যাগনেসিয়ামে তো দুইটা ইলেকট্রন থাকে লাস্ট ছেলে। সোডিয়ামের ইলেকট্রনটা থাকে হচ্ছে এইভাবে একা একা, বোঝো নাই? আর ম্যাগনেসিয়ামেরটা থাকে কেমনে বুঝছেন? অপোজিট স্পিনে। হ্যাঁ স্যার, ওই যে অপোজিট স্পিন ছুটাইতেই অনেক বেশি এনার্জি লেগে যায়। তোরা কি বুঝছিস আমার কথা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। সো জোর বাঁধা ইলেকট্রন, মানে দুইটা কারণ বেসিক্যালি। প্রথম কারণ হচ্ছে প্রোটন 11টা আর ওর প্রোটন 12টা, সো ওর আকর্ষণ বেশি, এক নাম্বার কারণ এটা। দুই নাম্বার কারণ হচ্ছে এখানে এই ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকে, আনপেয়ার্ড, ওর সাথে আর কেউ পেয়ার্ড অবস্থায় নাই। হ্যাঁ, কিন্তু ওইটা আবার পেয়ার্ড অবস্থায় আছে, সো পেয়ার ভাঙা লাগে আগে, তারপরে ইলেকট্রন ছাড়ানো লাগে, সো হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লাগে আর কি। আচ্ছা, গাণিতিক চিহ্নটা কি আসলেই ব্যবহৃত হয়? তোর কি মনে হইতেছে আমি মিশামিশি লিখছি? হায় রে সান্ধু, তোদের এসএসসি পরীক্ষা কয়দিন পরে? বেশি দিন নাই তো। এসএসসির পরপরই যখন এইচএসসির পড়াশোনা শুরু করবি তখনই এসব চিহ্ন দেখবি, আর আয়নার সামনে যায় মুখ হাত দিয়ে ঢাকবি যে আল্লাহ আমি কত আলতু ফালতু কথা কইছি আরিফ ভাইকে। এই কারণে বোরনের থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা সত্য কথা। এই প্রশ্ন তুমি পাইছো কোথায়? টেস্ট পেপারে? জি, ও আচ্ছা, ওকে, না এটা লাগবে না তোমাদের। অনেক কম। আচ্ছা, পরের প্রশ্নে যাই আমরা। নাইট্রোজেন আর অক্সিজেনের আয়নীকরণ শক্তির তুলনা, বলেন। নাইট্রোজেন লিখলাম আমি, অক্সিজেন কি তার ডানে না বামে, না উপরে না নিচে, কোনটা? বামে। জানে। এটা তো ডাইন বাম চিনে না রে, ডাইনে না বামে কি বলস? ডানে। ডানে ডানে। ডানে ডানে। ডানে হইলে কি আকার একটু ছোট হবে না? জি, আচ্ছা, হইল। তাহলে বলেন আইপি অফ কি হবে? নাইট্রোজেন, আর এখানে আইপি অফ অক্সিজেন, কার বেশি হবে? নাইট্রোজেন। অক্সিজেনের। কার? আপনি যেটা পড়াবেন সেই অনুযায়ী অক্সিজেন হবে। অক্সিজেনের বেশি হওয়ার কথা না? অক্সিজেন বেশি হবে। আচ্ছা, নাইট্রোজেনের তো অর্ধ রকম আছে এখন না। আমার কাটিং আছে। এইটা হচ্ছে হবার কথা, বুঝেছো? এইটা হবার কথা কিন্তু বাস্তবে হয় না। বাস্তবে কি হয় সেটা একটু আমরা দেখে আসি। বলেন ঘটনাটা কোথায় যেন ঘটে? ইলেকট্রন বিন্যাসে। ইলেকট্রন বিন্যাস অর্ধপূর্ণ হয়, বেশি স্থিতিশীল।
আমরা যদি একটু ইলেকট্রন বিন্যাসটার দিকে লক্ষ্য করি নাইট্রোজেনের, তাহলে এটা হচ্ছে 1s, তারপরে হচ্ছে 2s, এটা হচ্ছে 2s, তারপরে কি থাকবে 2px 2py 2pz। আচ্ছা, সিমিলার অবস্থা হচ্ছে কার ইলেকট্রন বিন্যাস? অক্সিজেনের। তাহলে এটা হচ্ছে অক্সিজেন। এবার বলো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px1 2py1 2pz1 এই চেহারা। আর অক্সিজেনের কি অবস্থা? 1s2 2s2 2px 2py 2pz, আরও একটা এখানে আছে। তাহলে বলেন তো ইলেকট্রন বিন্যাস বেশি স্থিতিশীল কার? নাইট্রোজেনের। কোন নীতি অনুযায়ী? হুন্ডের নীতি অনুযায়ী। হুন্ডের নীতি অনুযায়ী কি লেখা লাগবে? বেশি স্থিতিশীল। সো বেশি স্থিতিশীল হইলে কি সে ইলেকট্রন ছাড়তে চাইবে? বলেন তো। ও আসলে শুধু ছাড়তে চায় না তা না, ও নিতেও চায় না, মানে ও যে অবস্থায় আছে ওই অবস্থাতেই থাকতে চায়। যে কারণে হয়েছে কি নাইট্রোজেনের কাছ থেকে আসলে ইলেকট্রন বের করাটা বেশি ঝামেলা। তাহলে ব্যাপারটা হচ্ছে কি বোঝো, নাইট্রোজেনের আকার বড়, যার ফলে তার ইলেকট্রন সহজেই ছাড়ার কথা, এই যে এটা হবার কথা, কিন্তু হইতে পারে না কারণ তার ইলেকট্রন বিন্যাসটা বেশি স্টেবল। কিন্তু অক্সিজেনের এমন কোনো স্থিতিশীল কাঠামোতে সে নাই, সো যার ফলে তাকে তাপ দিলে সহজেই ইলেকট্রন ছেড়ে দেয়। তোমরা কি বুঝেছো আমার কথা? এখানে লেখা আছে, কারণ কি? বুঝি নাই, আবার বলো। নাইট্রোজেনের গ্রুপের নাম নিউক্লিওজেন, এটার কারণ কি? আচ্ছা বলতেছি, তারপর আর কার কি প্রশ্ন? আমারটা হলো সবাই একসাথে কথা বলতেছে, একজন একজন করে বল। কি? আগে আমি বলি। সালফার, আর্সেনিক, সেলেনিয়ামেরও কি একই ঘটনা ঘটবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে একই ঘটনাই ঘটবে। আচ্ছা, তারপরের প্রশ্ন আর কে জানি বলতে চাইছিলা? আমি বলি সোডিয়ামের একই নাইট্রোজেন কি অস্ত্র পূরণ করতে চায় না, কারণ ওর তো অলরেডি স্থিতিশীল আছে ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, ওই কারণে নাইট্রোজেন দুনিয়ার নিষ্ক্রিয় গ্যাসগুলোর পরে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল আর কি। শর্ট শেফ কি বলতে গেছিলা? সোডিয়ামের যে একই পর্যায়ে ডান পাশে যে মৌলগুলো আছে সেগুলো তো আকার বৃদ্ধি পাবে, তাই না? মানে একই পর্যায়ে ছোট হবে আকার। সেটাই ইলেকট্রন বেশি আছে না? এই গাধা, বাম থেকে ডানে গেলে আকার কি হয়? ছোট হয়। ছোট হয়। গতদিনই তো পড়লাম আমরা। তুই গতদিনের ক্লাস করিস না মনে হয়। হ্যাঁ, কতদিন আছে? সোডিয়ামের ডানের যে মৌলটা, সোডিয়াম যদি এখানে হয়, ডানের মৌলটা ম্যাগনেসিয়াম, তার ডানের মৌলটা অ্যালুমিনিয়াম। যত ডানে যাব তত আকার ছোট হবে, কারণ কি একটা করে প্রোটন বাড়ে আর একটা করে ইলেকট্রন বাড়ে। বুঝছি। সো বেশি সংখ্যক প্রোটন আর বেশি সংখ্যক ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেশি বাড়বে, হবে। আকার ছোট হয়ে যাবে। বেশি। আচ্ছা, কে জানি বললো নিকটোজেন কেন বলে? নাইট্রোজেনের যে গ্রুপটা, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই মৌলগুলো যে গ্রুপটা, এই গ্রুপটার নাম হচ্ছে নিকটোজেন। শব্দটা আসছে সম্ভবত গ্রিক নিকটোস শব্দ থেকে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, গুগল করলেই পাওয়া যায়। এই শব্দটার অর্থ হচ্ছে চোকিং। চোকিং বুঝো? শ্বাসরোধকারী। যে বায়ুতে যদি নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়, ওই নাইট্রোজেনের পরিমাণ বাড়ার কারণে বেসিক্যালি অক্সিজেনের পরিমাণটা কমতেছে। তার মানে ওই বাতাসটা তুমি যখন নিঃশ্বাসে গ্রহণ করো, ইউ ফিল চোকিং, তোমার শ্বাসরোধকারী একটা অবস্থা তৈরি হয়। এই জন্য ওই গ্রুপটাকে বলে নিকটোজেন। আর সত্যি কথা হচ্ছে নামের যে বিজ্ঞান, নামকরণ নিয়ে কথা বললে দেখবা যে নাম আসলে যুক্তির চেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে শুনতে ভালো শোনা যায় কিনা। ওদিকে হ্যালোজেন, তার আগে চালকোজেন, এটা নিকটোজেন, শুনতে ভালো লাগতেছে তাই নাম দিয়ে ফেলছে নিকটোজেন। নাইট্রোজেনের সাথেও মিল আছে আর কি শব্দটা, এই কারণে আর কি দিছে। ওকে, আমি চ্যাটজিপিটি থেকে জানছি যে ফসফরাস কি করছে? শব্দের অর্থ ফসফরাসের সালফারের ক্ষেত্রে কি একই ঘটনা ঘটবে না? ফসফরাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে যেটা নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে দেখছো, ওই নিচের যে মৌল দুইটা অক্সিজেন সালফারের ক্ষেত্রে একই ঘটনা আর কি। মানে ওই খানবাড়ি আর চৌধুরী বাড়ি একই ঘটনা। হ্যাঁ, কি বলতে গেছিলা অন্য কেউ? হ্যাঁ, মানে চ্যাটজিপিটি থেকে পাইছে যে নিত্য শব্দের অর্থ হচ্ছে বিষ, আর এই গ্রুপেরই নাকি বিষ দ্বারা বিভাজ্য, কিন্তু আসলে তো সেরকম হয় না, তাদের ভুল ব্যাখ্যা পাইছে। বুঝি নাই তোমার কথা, কি বলছে চ্যাট জিপিটি? মানে নিকটোজেন গ্রুপটা আসলে ওইটার যে নিকটো শব্দের অর্থ হচ্ছে বিষ। বিষ, পয়জন। ও আচ্ছা, এই জিনিস আমি কোনোদিন শুনি নাই, হয়তো বা ভুলভাল বলছে। আর শোনো, এআই যে কাজটা করে, যেসব ওয়েবসাইটে যা পায় ও কিন্তু সেইখান থেকে টেনে এনে তোমাকে দিচ্ছে, মানে নট দ্যাট যে তার নিজের কোনো চিন্তা ক্ষমতা আছে। সো ওয়েন এভার টেকিং এনিথিং আউট অফ এআই, বি ভেরি মাচ কেয়ারফুল। ওকে, সো আনসারটা এইভাবে লেখা উচিত। অনেক বেশি বই দেয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর বিশেষ করে কেমিস্ট্রির জিনিস, ওরে বাবা রে বাবা,
আচ্ছা, নাইট্রোজেন অক্সিজেন ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে হুন্ডের নীতি অনুযায়ী, যে এই শব্দটা আপনারা একটু ব্যবহার করেন প্লিজ, এটা আপনারা বলতে চান না। হুন্ডের নীতি অনুযায়ী নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অক্সিজেনের চেয়ে বেশি স্থিতিশীল, তাই নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের ব্যাসার্ধ ছোট হওয়া সত্ত্বেও অক্সিজেন পরমাণুর চেয়ে নাইট্রোজেনের ইলেকট্রন অসীম দূরত্বে নিয়ে যেতে অনেক বেশি শক্তি সরবরাহ করার প্রয়োজন হয়। এই যে কার ক্ষেত্রে কতখানি এনার্জি লাগে এখানে লেখা আছে। এত কিলোজুল পার মোল কেন লেখা, এটা কি বুঝো তোমরা? পার মোল কেন লেখা? তার কারণ আমরা 1 মোল মোলে নিতে পারি। হ্যাঁ, বুঝেছেন আশা করি। আচ্ছা, তারপরে কি আর্সেনিক আর সেলেনিয়ামের আয়নীকরণ শক্তির তুলনা করো। এটা করো তাড়াতাড়ি। আর্সেনিক আর সেলেনিয়াম কেমনে করবা? আর্সেনিক কোন গ্রুপের মৌল বলো তো? আর সেলেনিয়াম হলো সেনা গ্রুপের। নাইট্রোজেন, ফসফরাস, তার নিচে কে? আর্সেনিক। তার নিচে কে? অ্যান্টিমনি, বিসমাথ। আর ওই পাশে কে? মস্কোভিয়াম। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এখন একই গ্রুপকে তুমি একটা ফ্যামিলি হিসাবে চিন্তা করো। তার মানে কি জানো? এইটা হইতেছে চৌধুরী বাড়ি আর এইটা হইতেছে ধরো খান বাড়ি। চৌধুরী বাড়ি আর খান বাড়ির মধ্যে সম্পর্ক সব জায়গাতে আছে। এর প্রথম পোলার লগে ওর প্রথম পোলার যে মারামারি ছিল, যে গ্যাঞ্জামটা ছিল একটু আগে দেখছি, এইখানেও ফসফরাস আর সালফারের মধ্যে যে ঘটনা ঘটবে আর্সেনিক আর সেলেনিয়ামের মধ্যে একই ঘটনাই ঘটবে। আপনারা কি বুঝেছেন আমার কথা? সো আমি আর বললাম না, বাকি অ্যান্সার পারবা আশা করি, দেখে নিও। আচ্ছা, তাহলে ফাইনাল আনসার দিয়ে দেন। কার আয়নীকরণ শক্তির মান বেশি হবে বলো? আর্সেনিকের। আইপি অফ আর্সেনিক আর আইপি অফ সেলেনিয়াম বেশি হওয়ার কথা কার? সেলেনিয়ামের, বাট উল্টে যাবে, হয়ে যাবে আর্সেনিকের। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস সমূহের আয়নীকরণ শক্তি বলো আমাকে। হুন্ডের নীতিটা কি? সবচেয়ে বেশি হবে কে বললো হুন্ডের নীতি কি? আচ্ছা বেটা, তুমি অবশ্যই মনে করে দ্বিতীয় অধ্যায় ওটা ছিল পরমাণুর গঠন, পদার্থের গঠন নাকি? 3 অধ্যায়ের অবশ্যই ভিডিওগুলো দেখে নিবা, বিশেষ করে ইলেকট্রন বিন্যাসের। কোন কোন ভিডিও? জুবায়ের আসিস? ভাইয়া আছে 5 নাম্বার লেকচার থেকে। আচ্ছা, শর্ট শেফ একটু ক্লাসের পরে অবশ্যই বলে দিও কত নাম্বার লেকচার থেকে, ঠিক আছে? ওরা একটু দেখে নিবে যারা দেখে নাই। সো ওটা দেখার পরে না বুঝলে তারপরে আমি বলবো না। মানে কাহিনী হচ্ছে তোমার অর্ধপূর্ণ বা পূর্ণ ব্যাপার না, ব্যাপার হচ্ছে সমান শক্তির যে উপশক্তি স্তর সেই সব জায়গায় একই চেহারায় থাকলে পরমাণু স্থিতিশীল অবস্থায় যায়। কিছু বোঝো নাই? দাঁড়াও আমি একটু বলে দেই। এইটা হচ্ছে কোন উপশক্তি স্তর বলেন তো? এটা হচ্ছে পি। এবার যদি আমি ডি লেখার চেষ্টা করি, ডি উপশক্তি স্তর অরবিটাল এরকম কয়টা বলেন তো? ওইখানে হবে হচ্ছে 5টা। তাহলে এটা একটু বড় করে দেই আর এগুলো একটু কপি পাস্তা বাড়ায় দেই। এই যে হয়ে গেল। এখন দেখো এই জায়গাতে এমনভাবে ইলেকট্রন থাকবে যেন তারা সবার চেহারা একই রকম হয়। তাহলে এখানে যদি আমি একটা দিই তাহলে এই দুজনে তো পেট ফাঁকা, তাহলে এটা স্থিতিশীল অবস্থা না। এখানে আর একটা দাও, ওর পেট ফাঁকা, তাহলে আবার স্থিতিশীল না। বুঝছো না? বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছে। তাহলে এখানে যদি আর একটা দাও, এবার বলে যে বৈষম্য নাই, তাহলে এটা একটা স্থিতিশীল অবস্থা। বুঝতে পারছিস কি? এইবার তাহলে আবার আর এক ঘটনা ঘটাও, এর বিয়ে দিয়ে দাও। এই ঘরে 2জন থাকে, এরও বিয়ে দাও, ও আবার মারামারি করতেছে, ওরও বিয়ে দাও, এবার আবার স্থিতিশীল। তার মানে বলেন তো P3 কি স্থিতিশীল না? P6 স্থিতিশীল হবে না? হবে। এই দুইটার মধ্যে আবার কে বেশি স্থিতিশীল বলেন তো? P3 নাকি P6? P3 P6 দুইটাই স্থিতিশীল, আবারও বলতেছি, কিন্তু P3 চেয়ে P6 বেশি স্থিতিশীল। একইভাবে দেখো তো এইটা কখন স্থিতিশীল হবে? যদি এখানে একটা থাকে তাহলে হবে না, 2টা 3টা 4টা 5টা, বৈষম্য বিরোধী হয়ে গেল। বুঝছো? কিন্তু এটা স্থিতিশীল হয়ে গেছে। এবার আবার এদের মধ্যে যদি উল্টা করে ইলেকট্রন ঢুকাইতে পারো, এইটা আবার স্থিতিশীল হবে। তার মানে কি হবে? D5টাও স্থিতিশীল, D10ও। হ্যাঁ, এই দুইটার মধ্যে আবার কোনটা বেশি স্থিতিশীল? D10 বেশি স্থিতিশীল। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে হুন্ডের নীতি। ঠিক আছে? এটার আরো সুন্দর ব্যাখ্যা ছিল এখানে, আমি তো এখন জাস্ট শুট করে একটু বললাম। মানে চ্যাপ্টার 3 এর 6 নাম্বার লেকচার হচ্ছে এই বিষয়টা আছে, নীতি সম্পর্কে। এখন মুখে বললে মনে থাকবে না, ক্লাসের পর অবশ্যই একটু লিখে দিই যে ভাইয়া আপু যারা পরে জয়েন করছেন তারা একটু ভিডিওটা দেখে নিন। ওকে, তাড়াতাড়ি বলো, নিষ্ক্রিয় গ্যাস সমূহের আয়নীকরণ শক্তি কত হবে? সবচেয়ে বেশি হবে বেশি নাকি কম? ইলেকট্রন ছাড়তে চায়। কেন? যুক্তি কি? ওরা আমার ইলেকট্রন অলরেডি বেশি আছে, তো একটা ইলেকট্রন নিতে অনেক বেশি হবে।
এইটার দুইটা যুক্তি কে কে পারবেন গুছায় বলতে বলেন তো, কি কি কারণে এদের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হবে? এদের আকার সবচেয়ে ছোট, লাস্ট শেল ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি, তাই সহজে ইলেকট্রন ছাড়তে চায়। আচ্ছা, 1 নাম্বার কারণ হচ্ছে আকার সবচেয়ে ক্ষুদ্র। এটা যারা বুঝো নাই তারা একটা ছবি দেখো। যে কোনো একটা পর্যায়ে তুমি বাম থেকে যতই ডানের দিকে যাবা তত আকার কি হবে বলেন তো? ছোট হয়ে থাকে। ছোট হইতে থাকবে। তার মানে এই করতে করতে একেবারে ডানের যে মৌলটা সেটাই তো নিষ্ক্রিয় গ্যাস হয় নাকি? জি স্যার। তাইলে ওইটার আকার সবচেয়ে কি রে ভাই, ছোট হয় না কেন? হ্যাঁ, সেটার আকার সবচেয়ে ছোট হয় বেসিক্যালি। তার মানে ওর কাছ থেকে ইলেকট্রন ছাড়াইতে কিন্তু খবর আছে, একদম খবর আছে। আচ্ছা, এটা গেল 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ কি বলো? স্থিতিশীলতা। সুন্দর করে বলতে পারে না এরা কেউ, কথা অর্ধেক অর্ধেক বলে। ঠিক মতো বল। শেষ অরবিটালে অরবিটাল অষ্টকোণ থাকায় অধিক স্থিতিশীল হয়। শেষ অরবিটালে ওফ, শেষ শক্তি স্তরে, শেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতার কারণে তা ইলেকট্রন বর্জন করতে চায় না। আপনারা কি বুঝেছেন আমার কথা? আমি হুন্ডের নীতি বলতে পারি না। ওইখানেও হুন্ডের নীতি না বলাটা ভালো, মানে স্পেসিফিক্যালি নিষ্ক্রিয় গ্যাসের জন্য আমাদের বলে দেওয়া উচিত যে লাস্টের শেলে ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল। কারণ ওইখানে স্থিতিশীলতার জন্য শুধুই যে হুন্ডের নীতি কাজ করতেছে তা না, মানে আরও অনেকগুলো ব্যাপার আছে, বুঝিছো? সব কিছু মিলে একবার আমরা বলবো ওটা স্থিতিশীল কাঠামো, এই কারণে ইলেকট্রন ছাড়তে চায় না। সো এই দুইটা কারণে বেসিক্যালি নিষ্ক্রিয় গ্যাসসমূহের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। সো বেশি বলতে এদের ইলেকট্রন আসক্তির মানকে কত বলা হয় জানো? অসীম। এদের ইলেকট্রন আসক্তির মানকে আমরা বলবো হচ্ছে অসীম। তোমরা কি অসীম চেনো? জি। জি। অসীম বেসিক্যালি কম বয়সে এরকম ছিল, বয়সের সাথে সাথে কাইতে পড়ে গেছে, বুঝেছো? এই আর কি। আচ্ছা গেল। তারপরে এবার চলো বলেন তো, কোন মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে সারা দুনিয়ার সমস্ত মৌলের মধ্যে? কোন মৌল? হিলিয়াম। পাহাড়ি আম, তাই না? হিলিয়াম। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই মৌলটা সবচেয়ে কোথায় অবস্থিত? সবচেয়ে ডানে, এবং সেই সাথে আবার সবচেয়ে কি বলেন তো? উপরে। আরো একটা কারণ আছে, কে বলতে পারবা? আরো একটা কারণ বলেন। সুন্দর কারণ। আরো একটা কারণ আছে, আরো একটা কারণ আছে, আসল কথাটাই কেউ বলতেছে না। আরে ছোট তাই স্থিতিশীল অবস্থায় রয়েছে। ও একটা নিষ্ক্রিয় গ্যাস, এই কথাটা সবার আগে বলা উচিত। ফার্স্ট অফ অল ওইটা একটা নিষ্ক্রিয় গ্যাস, সেকেন্ডলি ওইটা পর্যায় সারণীর সবচেয়ে ডানে অবস্থিত, থার্ডলি ও পর্যায় সারণীর সবচেয়ে উপরে অবস্থিত, সো আকার সবচেয়ে ছোট। ফোর্থ কথা হচ্ছে যদি বলতেই হয়, ও লাস্টের শেলে যে ইলেকট্রনের কাঠামোটা আছে সেখানে যে দুইটা ইলেকট্রন পরস্পর বিপরীত স্পিনযুক্ত, তারা একজন আরেকজনকে কি করে? বিকর্ষণ নাকি আকর্ষণ? আকর্ষণ করে ধরে রাখে। এখন একটা মজার কথা শুনে রাখো, সেটা হচ্ছে তোমাদের ফিজিক্সে মনে হয় পড়ছো যে আলফা কণা বা আলফা রশ্মি, পড়ছো না? জি। আলফা কণা জিনিসটাকে কি বলছিল মনে কি আছে? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এভাবে কি বলছিল? দুইটাই আচ্ছা, তোমরা কি বোঝো যে এটা কত বড় একটা গাঁজাখুরি কথা? দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। তোমরা কি আমার কথাটা বুঝছো? মানে এই কথাটা আসলে একটা গাঁজাখুরি কথা, এটা এভাবে বলা উচিত না আর কি। এটা কি বুঝতে পারতেছো? এই গরুরা আমার কোনো কথা বোঝে না। আলফা কণা মানে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এই কথাটা বলার মানে কি? হিলিয়াম পরমাণুতে থাকেটা কি বলেন তো? ভিতরে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন, আর বাইরে কি থাকে? দুইটা ইলেকট্রন। যখন ইলেকট্রন দুইটাকে তুমি তাড়ায় দিবা তখনই থাকবে কি আমার কাছে? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটাকে দ্বিধনাত্মক বলার কারণ কি? ওখানে কয়টা প্রোটন আছে দেখেন তো? দুইটা প্রোটন। সো আসলেই তো এটা দুইটা পজিটিভ চার্জ হয়ে যাবে। এখন কথা হচ্ছে
ওর যে ইলেকট্রন দুইটাকে তুমি মানে ইচ্ছা হইলেই হুচুম করে তাড়াই দিচ্ছ, তাড়াই দিয়ে বলতেছো যে হিলিয়াম 2+ যেটা, এটাকে আমরা বলতেছি আলফা কণা। তোমার কি মনে হয় যে এটা এত সহজে বানানো যায় বা এটা এত সহজ বানানো? না। বরং এটা দুনিয়ার সবচেয়ে কঠিন, কোনো আয়ন বানানো যদি কঠিন হয় এইটা সবচেয়ে কঠিন আয়ন বানানো। সো যার ফলে আমি একটা কথা বলছিলাম আগেই, তোমরা যারা নতুন জয়েন করছো তারা শোনো নাই, সে কথাটা হচ্ছে আলফা কণাকে বোঝানোর জন্য এইভাবে বলাটা উচিত না, বরং কি বলা উচিত? কার মনে আছে? পুরান লোকজন, দুইটা প্রোটন দুইটা নিউট্রন। তুমি সবসময় বলবা আলফা কণা মানে হচ্ছে ভাই দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন একসাথে থাকলে তাকে বলা হচ্ছে আলফা কণা বা আলফা রশ্মি। সবাইকে বুঝছেন আমার কথা? জি ভাই। ওকে, সো গেল সবচেয়ে বেশি। এবার আসো ইলেকট্রন আসক্তিতে। আগের কথা পুরো উল্টা। আগে কি করছিলা? তুমি তাকে যে তাপ দিছিলা না, এখন কি করবা? তুমি তাকে ইলেকট্রন এনে দিবা। আগে তুমি তার কাছ থেকে ইলেকট্রন বের, হ্যাঁ তোমার বের করে নেওয়া লাগবে না, তুমি খালি মনোযোগ দিয়ে ওকে ইলেকট্রন এনে দাও। খেয়াল করো আগের বার কি করছিলা, ওর কাছ থেকে ইলেকট্রন বের করে নিছিলা, আর এবার তুমি কি করতেছো বলো তো? তাকে এনে ইলেকট্রন দিচ্ছ। তুমি ইলেকট্রন দিলে ও অটোমেটিক কি ছেড়ে দিবে বলুন তো আমাকে একটু? তাপ, এনার্জি ছেড়ে দিবে। সো কাহিনী হচ্ছে আগের বার আমরা তাপ দিয়ে ইলেকট্রন বের করে নিছিলাম, আর এবার কি করব? গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন এক মোল পরমাণুকে অসীম দূরত্ব থেকে প্রত্যেককে একটা করে ইলেকট্রন এনে দিব। এনে দেওয়ার ফলে ওই যে দেখেন তো কি হচ্ছে, এই যে আমার পরমাণু আর এই যে আমার অসীম দূরত্বের ইলেকট্রনটা এসে যখনই এরকম বসবে, খেয়াল করতেছো শক্তি কি হচ্ছে বলেন তো? নির্গত হচ্ছে। যে পরিমাণে যার এনার্জি যত বেশি নির্গত হবে তুমি বলবা তার ইলেকট্রনের প্রতি আসক্তি তত বেশি। কেন বলতেছি? কারণ দেখো একজন ধরো ইলেকট্রন নিছে, আর একজন দেখো, তাহলে কার আসক্তি বেশি? প্রথম জনের নাকি দ্বিতীয় জনের? দ্বিতীয় জনের। আসক্তির ঠেলায় প্রচুর পরিমাণ এনার্জি নির্গত হয়েছে। সো দ্যাটস ইট, যার যত বেশি এনার্জি নির্গত হবে। এবার আমি যদি একটু বিক্রিয়া আকারে লিখতে চাই, যখন সে মানে ওইটাকে নিয়ে আসবে তখন বিস্ফোরণ হবে না ওদের মাঝখানে? বিস্ফোরণ ঠিক হবে না, বলো। দুইটা তো আঘাত করতেছে আর কি। ওই বিস্ফোরণ যেটাকে তুমি তোমার সেন্সে ভাবতেছো বিস্ফোরণ হচ্ছে, ওইটাকে আমরা এনার্জি আকারে ক্যালকুলেট করব। যতখানি এনার্জি আমরা পাচ্ছি ওই এনার্জিটাকে আমরা বলবো হচ্ছে আয়নীকরণ শক্তি। আর ওখানে বিস্ফোরণ হবে না। পরমাণু তো মূলত নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রন টানতে চায়, কাছে টানতে চায়। সো কে কত বেশি টানতেছে ওইটা আমরা জাস্ট রেকর্ড করবো, ওইটাকে আমরা বলবো তার আয়নীকরণ, কি বলে, ইলেকট্রন আসক্তি। আমাকে একটু তাড়াতাড়ি বলো, আমি যদি নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি বিক্রিয়া আকারে লিখতে চাই কিভাবে লিখবো বলেন? 1 ডট নাইট্রোজেন মানে কি N2 লিখবো? অশিক্ষিত দল এখানে ফড়ি দেখ। 1 মোল কি নেওয়া লাগবে? পরমাণু মানে কি N2 নাকি N? N লিখতে হবে। আচ্ছা, গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন বোঝানোর জন্য এখানে কি লিখতে হবে? G। তারপরে বলেন কি লিখবো? তাপ দিব? +1 ইলেকট্রন। কেন তাপ দিব? আমার তো এবার তাপ দেওয়ার কথা না, আমার এবার দেওয়ার কথা কি? ইলেকট্রন দেওয়ার কথা। আমার দেওয়ার কথা ইলেকট্রন, তাহলে প্লাস কি ওর সাথে অ্যাড করব আমরা? ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রন অ্যাড করলে এবার কিসে পরিণত হচ্ছে বলেন? সোডিয়াম কোথায় পাইলি? N-। হ্যাঁ, N- পরিণত হবে। এবার বলো এই বিক্রিয়ার ফলে তুমি যে ডেলএইচটা পাবা, এই ডেলএইচটা কি পাবা? প্লাস পাবা না মাইনাস পাবা? হ্যাঁ, মাইনাস পাবো। তাপ শক্তি উৎপন্ন করতেছে, বিকিরণ করতেছে, তাহলে ডেলএইচ মাইনাস পাবা। ধরো এটা মাইনাস পাইলাম হচ্ছে x কিলোজুল হইলো কিছু একটা। এইটাকে আমরা কি বলবো বলেন তো? এই পরিমাণ শক্তিটাকে আমরা বলবো হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি, EA, ইলেকট্রন অ্যাফিনিটি। অ্যাফিনিটি মানে আসক্তি আর কি। দ্যাটস ইট, এটাই সহজ জিনিস। ইলেকট্রন আসক্তি নিয়ে তেমন প্যাচাল নাই আর কি। বলো বিক্রিয়া আকারে দেখার বিষয়টা কি এই অধ্যায়ে নাকি পরের অধ্যায়ে? কোনটাই? ডেলএইচ এটা? হ্যাঁ, মানে বিক্রিয়া আকারে। ও না, এই বিক্রিয়া আকারে তোমাদের বইতে বেসিক্যালি নাই। আমি একটু দেখাচ্ছি, এটা বড়রা এইভাবে লেখে, মানে ইন্টারমিডিয়েট উঠে দেখবে এইভাবে লেখে আর কি। হ্যাঁ, আর তোমরা যারা ক্লাস 9-এর আসো তারা হয়তো বা ডেলএইচের ব্যাপারটা বুঝতেছো না, এটা একটু জাস্ট ইগনোর করো আপাতত। ওই বড়রা বুঝতেছে, তোমরা কয়েকদিন পরেই বুঝবা, 2-4 দিন পরেই বুঝবা আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এবার আমাকে একটু বলেন।
বলেন। এই n মাইনাসের সাথে যদি আরেকটা ইলেকট্রন যুক্ত করি সেক্ষেত্রে কি শক্তি নির্গত হবে? এই সব গ্যাঞ্জাইম্মা কোশ্চেন এখন করিস না রে বাবা, মানে এগুলো বড়দের জিনিস আর কি। মানে কাহিনী হচ্ছে কি, প্রথম ইলেকট্রন অ্যাড করলে এনার্জি বের হয়, দ্বিতীয় ইলেকট্রন অ্যাড করতে গেলে উল্টা তোমার আরও এনার্জি খরচ করা লাগবে। এই জায়গায় হচ্ছে গ্যাঞ্জাম আছে। কেন বুঝছো? ও ও কি অলরেডি নেগেটিভ চার্জ হয়ে গেছে না? ওর কাছে তুমি যখন আর একটা ইলেকট্রন ঠেলে ঢুকানোর চেষ্টা করতেছো, ইলেকট্রনও নেগেটিভ, ও নেগেটিভ, তাহলে কি করতেছে? বিকর্ষণ করতেছে না? তো বিকর্ষণ করলে তাও যদি তুমি ঢুকাইতে চাও কি করা লাগবে? তোমার ঠেলে ঢুকানো লাগবে না? কাজ করতেছে কে? বেশি দেওয়া লাগবে। কাজ করতেছে কে? এজেন্ট কাজ করতেছে। এজেন্টের করা কাজ, এজেন্টের এনার্জি কোথায় ঢুকতেছে? সিস্টেমের মধ্যে ঢুকতেছে। সিস্টেমের মধ্যে ঢোকার মানে কি? তাপ হারি বিক্রিয়া, তার মানে তখন ডেলেজ হয়ে যাবে পজিটিভ। কেউ বোঝে না? হ্যাঁ, এই বড়দের জিনিস এগুলো তোরা কেন করতেছস? বাদ দে, আসো। আর এমনিতে হচ্ছে ইলেকট্রন আমাদেরকে এজেন্ট থেকে হয় না, ওরা নিয়ে যায়। আচ্ছা এবার দেখেন, পরমাণুর আকার বড় হইলে বলেন ইলেকট্রন আসক্তি কি হবে? কমে যায়। হ্যাঁ, কমবে। শিওর তো? জি। কেন কেন কেন? স্যার ওগুলোতে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে না, ত্যাগ করতে যাবে। অত বেশি টানতে পারবে না। পরমাণুর আকার ছোট একটা আঁকলাম, আর একটা পরমাণু আঁকতেছি আমি বড় করে। আমরা কোনটার কথা বলতেছি বলেন, ছোটটা নাকি বড়টা? বড়টা। তো ছোটটার তো নিউক্লিয়াস থেকে লাস্টের শেলের দূরত্ব কম, আর এখানে তো নিউক্লিয়াস থেকে দূরত্ব অনেক বেশি। সো বাইরে এরও একটা ইলেকট্রন নিয়ে আসছো, এর একটা ইলেকট্রন নিয়ে আসছো, কে টান দিয়ে তাড়াতাড়ি বসাবে বলেন তো? ছোটটা না বড়টা? ছোটটা অনেক দ্রুত বসাবে, বড়টা বসাইতে চাবে না। বড়টা বসাবে, আচ্ছা ঠিক আছে আসছো বসো, অল্প এনার্জি নির্গত হবে। তাহলে আমরা কি বলবো? পরমাণুর আকার বড় হইলে ইলেকট্রন আসক্তি কি হয় বলেন তো? কম হয়। আচ্ছা এবার বলো, ইলেকট্রনের প্রতি যার আসক্তি কম সে অধাতু হিসাবে সক্রিয় কিনা বলেন? কম সক্রিয় হবে। সক্রিয় কম হবে। অধাতু হিসাবে কিন্তু বলতেছি, অধাতু হিসাবে সক্রিয়তা কি হবে বলো তো? কম হবে। তার কারণটা হচ্ছে অধাতুর কাজ কি? ইলেকট্রন একসেপ্ট করা, দ্রুত ইলেকট্রন একসেপ্ট করা। সো ও তো ইলেকট্রনের প্রতি আসক্তি নাই, তাহলে ও তো অধাতু হিসাবে ভালো অধাতু না। সবাই বুঝছেন তো? ওকে, গেল। ইলেকট্রন আসক্তি কম হলে এর ভিত্তিতে অধাতু সক্রিয়তা। হ্যাঁ, তুমি ধাতু সক্রিয় কিভাবে বুঝবা? ও যত দ্রুত ইলেকট্রন ছাড়তে চায় তত ভালো ধাতু। ধাতুর কাজই, ধাতুর চাকরিও এটা ইলেকট্রন ছাড়া। আর অধাতুর চাকরি কি? ইলেকট্রন গ্রহণ করা। সো যদি কোনো অধাতু ইলেকট্রন গ্রহণ করতে না চায়, ওরা তো আমরা বলবো তো এটা মরা, তুই কি মানুষ না পশু? বুঝো নাই? এই আর কি। যত দ্রুত পাবে। হ্যাঁ, মানে ধরো ব্যাপারটা এরকম, গতদিন মনে হয় এভাবে বুঝাইছিলাম। একজন টিচারের কাজ কি? বগর বগর করা, কথা কওয়া, রাস্তায় গাছ পাখি পাথর। ছাত্রের কাজ কি? শোনা। সো ব্যাপারটা হচ্ছে যে লোক কথা বেশি বলে তারে বলবা যে ভালো টিচার, খুব ভালো টিচার, এরকম আর কি। বোঝা নাই? আচ্ছা, সো এবার আসো বন্ধু, হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রম বলো। হ্যালোজেন কারা? ফ্লোরিন, 17 নাম্বার ব্রোমিন, আয়োডিন। আচ্ছা, যাকে বলতেছো 17 নাম্বার গ্রুপ, তাদেরকে আমার সিস্টেমে বললে কত নাম্বার গ্রুপ হয়? 7A। 7A। দুইটাই কিন্তু মাথায় রেখেন প্যারালালি। অনেকে আছে শুধু 17 বললে চিনে, অনেকে আছে শুধু 7A বললে চিনে। নো, আমার বলা আমি দোনোটার যে কোনোটা দিয়ে পরিচিত সে। আচ্ছা এবার বলেন, উপর থেকে নিচে গেলে আমাদের আকার কি হচ্ছে আস্তে আস্তে? বড় হবে। বড় হবে। তাহলে প্রথমটা একটু পিচ্ছি, তারপরেরটা একটু বড়। তাহলে বলেন ইলেকট্রন আসক্তির সিকোয়েন্সটা কেমন হবে? আগে ক্লোরিন হবে। এই গরু কি কয়? সবচেয়ে বেশি তাড়াতাড়ি ইলেকট্রন টানার কথা কার বলো? ফ্লোরিন। ফ্লোরিনের। তাহলে এফ সবচেয়ে বেশি হওয়ার কথা, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, লাস্টে হচ্ছে আয়োডিন। কিন্তু এখানে একটা গ্যাঞ্জাম ঘটে যায়। কি জানো গ্যাঞ্জাম ঘটে? ফ্লোরিনের আকার ছোট। আসলে এদের সবারই লাস্টের শেলে কয়টা করে ইলেকট্রন বলেন তো? 7টা। 7টা করে ইলেকট্রন। এখন 7টা ইলেকট্রনকে আমি যদি একটু ডট দিয়ে তোমাদেরকে দেখাই, এই যে ডট, 1 2 3 4 5 6 7। আমাকে বলো তো, পরমাণু যত ছোট হইতে থাকে তত কি এই ইলেকট্রনগুলোর আকার ছোট হয়? আমার প্রশ্নটা কি বুঝছো তোমরা? ওর মধ্যে থাকবে। ইলেকট্রনের আকার কি ছোট হয় নাকি না? ছোট হয় না।
ছোট হয় না তো, একই তো থাকে। হয় না। আচ্ছা, তোমরা কি টের পাইতেছো কি একটা বিচ্ছিরি অবস্থা সৃষ্টি হবে কার ক্ষেত্রে বলেন তো আমাকে একটু? ক্লোরিন। ফ্লুরিনের ক্ষেত্রে। মানে এখানে তো আমার আকাতে তো অলরেডি জায়গায় ধরতেছে না, তাহলে বলেন হবে না ওখানে। ভয়াবহ রকমের বিকর্ষণ হবে কার ক্ষেত্রে বলেন তো? ফ্লুরিনের ক্ষেত্রে। ক্লোরিনের ক্ষেত্রে তাহলে আকার ছোট হয়েও খুব বেশি লাভ হচ্ছে না। এই যে মানে এর তো জনসংখ্যার বিস্ফোরণ ঘটতেছে মনে হচ্ছে ফ্লুরিনের লাস্টের সেলে। তাহলে আমরা কি বলবো? এফ এর আকার কি বলো? ক্ষুদ্র হয়, অতিরিক্ত বা অত্যন্ত বলা বেশি ভালো মনে হয়, অত্যন্ত ক্ষুদ্র হয়। আচ্ছা স্যার, এটাকে কি রিপালসিভ ফোর্স বলে? হ্যাঁ, রিপালশন মানে বিকর্ষণ, রিপালসিভ ফোর্স মানে বিকর্ষণধর্মী বল। তাহলে ফ্লুরিনের আকার অত্যন্ত ক্ষুদ্র হয়, তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের ঘনত্ব দেখবে। 7টি ইলেকট্রনের কি বলা লাগবে বলো তো? ঘনত্ব অত্যাধিক বেশি। এই ঘনত্ব শব্দটা যদি না বলো তাহলে কাজ হবে না, কিন্তু অত্যাধিক বেশি। তারপরের কথাটা আপনারা একটু লিখে নিয়েন। ফলে অসীম থেকে আগত ইলেকট্রন এখানে কি পায় বলেন তো? বিকর্ষণ বল অনুভব করে। মানে তুমি একটু ভাবো, বাংলাদেশের চেয়ে আমেরিকার সাইজ কি বড় না? কিন্তু বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, যে কারণে কি হবে, বাইরে থেকে যদি একজন ট্যুরিস্ট আসে আমরা এখানে জায়গা দিতে পারতেছি না, আমার এখানে ঠাসাঠাসি অনেক বেশি। তোমরা কি বোঝাছো আমার কথা? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে বলেন তো আয়নীকরণ শক্তি যদিও বেশি হওয়ার কথা ছিল ফ্লুরিনের, বেশি হয়ে যাবে কার আসলে? ক্লোরিনের। কারণটা কি দেখো, ক্লোরিনের আকার অত ছোট না, যার ফলে আকর্ষণ এত বেশি না, কিন্তু ওর না ঘনত্ব এত বেশি না, যার ফলে হয় কি, যে বলে আসে ওই বলেই মোটামুটি, বোঝো না আমার কথা? ফ্লুরিনের ক্ষেত্রে অনেক দ্রুত আসতেছে, এসে বসার আগ মুহূর্তে একটা রিপালশন পায়, বাংলায় কি বলে, বিকর্ষণ পায়। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে ওই ঘটনা ঘটতেছে না, বাট যে গতিতে আসতেছে ওই গতিতেই বসে পড়তেছে। তাহলে আলটিমেটলি কার ইলেকট্রন আসক্তি বেশি হবে, ফ্লুরিনের নাকি ক্লোরিনের? কোনটার? ক্লোরিনের। ক্লোরিন। আর এইবার তোমাদের বলি, এইভাবে আসলে পরীক্ষার খাতায় লেখাটা উচিত না, এইভাবেও লেখাটা উচিত না। কেন বলো তো? দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, এইখানেও এইভাবে লেখা উচিত না। কি সমস্যা বলেন তো এইভাবে লিখলে? বলতে পারবেন কেউ? আচ্ছা, প্রথম কথা বলি, এইটা তো হয় না, তার মানে এটাকে আমরা কি লিখে রাখবো? হবার কথা। আর কথা ছিল কিন্তু হয় না। হয় না। আর এইভাবে আমি একটু আগে কি বললাম, লেখাটা উচিত না। কেন লেখা উচিত না বলেন? ওই যে ক্লোরিনকে আগে দিয়ে পরে ফ্লুরিনকে দিয়ে চিহ্নটা করে দিতে হবে, এটাই তো? আসলে ঘটনা হচ্ছে এইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস বুঝো? না, MBGUOUS। আচ্ছা, অ্যাম্বিগুয়াস বুঝো না? বাংলা একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে দ্ব্যর্থবোধক। এটা কি বোঝো? কি? আল্লাহ, এরা বাংলাও শোনা নাই। দ্ব্যর্থবোধক এটাও বুঝো না? এই অর্থ প্রকাশ করেছে। দুই অর্থ প্রকাশ করে, তাকে বলে দ্ব্যর্থ। দুই অর্থ, দ্ব্যর্থবোধক। সো এখন ঘটনা হচ্ছে এইটাতে দুই অর্থ প্রকাশ করতেছে। কিরকম দেখো, তুমি বুঝাইলা যে ক্লোরিনের আয়নিক ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি বুঝছি, বাট ক্লোরিনের পরে যে কে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ক্লোরিনের পরে কি ফ্লুরিন হবে নাকি ব্রোমিন হবে, তা কি বোঝার কোনো উপায় আছে এখান থেকে? না, তাইলে আপনার তো ক্লিয়ারলি লেখা হয় নাই, ক্লিয়ারলি লিখতে হবে। বলেন সবচেয়ে বেশি কার? ক্লোরিনের। ক্লোরিন, তারপরে ফ্লুরিন, ফ্লুরিন হয়, তারপরে হচ্ছে ব্রোমিন হয়। এটা উল্টা হবে না? দূরও বয়সের কারণে এরা উল্টো উল্টো লিখি, ঠিক আছে। কি লিখতে যায় কি লিখে ফেলাই। এই যে তারপরে কার হবে? আয়োডিনের। সো এইবার তোমার ক্লিয়ার আইডিয়া দিচ্ছে, এটাই লিখে রাখবা যে এইটাই সঠিক। তোমরা কি বোঝাছো আমার কথা বন্ধু? জি। ক্লিয়ারলি লিখতে পারতে হবে। সো নতুন একটা ইংরেজি শব্দ শিখলাম, অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে দ্ব্যর্থবোধক, দুই অর্থ যার। ওকে, সো এরপরে চলেন, গ্রাফে আঁকলে জিনিসটা দেখতে এরকম দেখা যায়। তোমাদের সৃজনশীল পরীক্ষায় গ্রাফটা দিয়েও বলতে পারে এটাকে ব্যাখ্যা করো। এক্স অক্ষে কী বসাইছে? অ্যাটমিক নাম্বার, মানে বুঝছো তো, পারমাণবিক সংখ্যা। আর ওই অক্ষে কী বসাইছে? ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে একটু খেয়াল করে দেখো, ফ্লুরিনের যে পরিমাণে ইলেকট্রন অ্যাফিনিটি তার চেয়ে অনেক বেশি কার? ক্লোরিনের।
তারপরে দেখো সিরিয়াল মেনটেন করছে ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এবং এইখানে তোমরা যদি একটু ছবি আঁকো মানে একটা দাগ টানো তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবো। আমি একটা দাগ টেনে দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হচ্ছে ব্রোমিনের, দাঁড়াও এক্স অক্ষের সমান্তরাল আঁকি, তা নাহলে ভুল ভালো হয়ে যাবে। এই যে আপনারা কি দাগটা বুঝতে পারতেছেন? স্যার তাহলে ফ্লুরিন আর ব্রোমিনের কি ইলেকট্রন আসক্তি সমান? কার কার? ফ্লুরিন আর ব্রোমিনের? না না, এই যে দেখো না দাগ টেনে দেখাইলাম তো, তোমরা দাগটা মনে হয় ভালো করে বুঝতে পারতেছো না। ব্রোমিনেরটা একটু নিচে, ফ্লুরিনেরটা হালকা একটু উপরে, মানে ডিফারেন্স খুব বেশি না আর কি। বুঝতে পারছিস কি? এই স্লাইড হাতে পাইলে তারপরে দেখতে পারবি আর কি। তাহলে সবচেয়ে বেশি হবে কার বলছি? ক্লোরিনের, তারপরে কার হবে? ফ্লুরিন, তারপরে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। সিকোয়েন্সটা একটু মাথায় রাখবো আমরা। ওকে, নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন আসক্তির মান কত হবে? হ্যাঁ বলো। প্রশ্ন ছিল আগের স্লাইডে, মানে ইলেকট্রন আসক্তি মানে ফ্লোরিনই বেশি হওয়ার কথা না, ও হয়তো বা নিতে পারছে না, কিন্তু আসক্তি তো ওরই বেশি প্রদর্শন করছে, কারণ ও দ্রুত ইলেকট্রনকে টেনে আনছে না। ইলেকট্রন আসক্তির সংজ্ঞায় কি বলা হয়েছিল? ইলেকট্রন শুধু কাছে টানলে হবে না, কাছে টেনে তোমার শক্তি স্তরে বসাইতে হবে। শক্তি স্তরে বসানোর পরে যে পরিমাণ এনার্জি তুমি ছেড়ে দিবা, ওই এনার্জিটাকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আসক্তি বুঝছি। তোরা কি আমার সাথে ক্রিকেট খেলছস? ওর সঙ্গে অনলাইনে খেলা যায়। অনলাইনে ক্রিকেট খেলতেছে, কত বড় বেয়াদব, লাঠি সুটিও কিছু পাই না। আমি আগে একটা সময় যখন বয়স ছিল তোদের মতো, এখন তো মাঝে ব্যথা পারি না, বোলিং করতাম বুঝছিস, বোলিং করতাম আর কিপিং করতাম। তো ফাস্ট বোলিং করতাম, তো আমার বলে প্রচুর পোলাপাইন বোল্ড আউট হইতো। কার মামার থেকে শোনা লাগবে? রিফাত একটু মিউট করো। রিফাত। তো আমার বলে কিভাবে বোল্ড আউট হইতো একটু শোনো। আমি যখন বল হাতে দৌড়ে আসতাম, ফাস্ট বোলারদের অনেক দূর থেকে দৌড়ে আসতে হয় না, তো আমার দৌড় দেখে রিফাত মনে হয় এখানে নাই, ও মাইক অন করে থুয়ে কথা বলতেছে। আচ্ছা, সো কি জানি বলতেছিলাম। ওই যে অনেক জোরে হ্যাঁ, দৌড়ায় যেতেন, কিন্তু মনে হয় বলটা আসতে করতে। কিন্তু আমার হাতের এই পেশিটা একটু ঢিলা, সো যার কারণে আমি হাতটা যখন ঘুরে এরকম মারি আসতে, বোঝো নাই তোমরা আমার কথা। সো ব্যাপারটা হয়েছে, ব্যাটসম্যানরা মনে করে বলটা মনে হয় খুব দ্রুত আসবে, কিন্তু বলটা তো আলটিমেটলি ডেলিভারি হয়েছে স্লো। সো ও ব্যাট চালা অনেক আগে, আর বলের যদি একটু লাইন লেন্থ ঠিক থাকে, ওই বলটা যেমনি হোক মানে বুঝোস না উইকেটে যায় বাড়িটা গাইতেছে। সো আমার বোলিংয়ের অবস্থা হচ্ছে পারফেক্ট, হ্যাঁ আলু বল যেটারে বলে, আমার বোলিংয়ের অবস্থা ছিল পারফেক্ট ফ্লোরিনের মতো, আসতেছে প্রচণ্ড গতিতে, কিন্তু আসলে সে অবস্থানটা নেয় খুবই ধীরে। সো ব্যাপারটা হচ্ছে এটাই যে আলটিমেটলি তুমি পরমাণু শক্তি স্তরে বসতেছো কি পরিমাণ স্বতঃস্ফূর্ততার সাথে, দ্যাটস হোয়াট ই কল ইলেকট্রন আসক্তি। ওইটা যেহেতু ফ্লুরিনের কম হয়, তাহলে ভাই ডেফিনেটলি তোমার ইলেকট্রন আসক্তি কম, এই হচ্ছে কথা। ওকে, এবার বলেন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি কত হবে? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনের প্রতি কোনো আসক্তি নাই, তার ফলে তার ইলেকট্রন আসক্তির মান হইতেছে কি বলো? 0। বুঝেছো? তাহলে ভালো করে বোঝো, নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তির মান কি ছিল বলেন তো? অসীম, সর্বোচ্চ, এবং সেটার মান আমরা ধরে নিব অসীম। আর কি বলে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তির মান হচ্ছে 0, তাদের ইলেকট্রনের প্রতি কোনো চাহিদা নাই। কি রে ভাই, মোবাইল নষ্ট হয়ে গেল নাকি? হ্যাং খাইছে? হ্যাঁ আচ্ছা, ওকে চলেন এরপরে তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কথা বলি। তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা হচ্ছে কি? সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর মধ্যেকার বন্ধন জোড় ইলেকট্রন থাকে, তোমরা জানো হালকা পাতলা। বন্ধন জোড় ইলেকট্রন কোনো একটা পরমাণু নিজের দিকে টেনে রাখার যে বেশি ক্ষমতা বা প্রবণতা, সেটাকে আমরা বলবো ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ বন্ড পেয়ার ইলেকট্রন নিজের কাছে যে বেশি রাখতে পারবে, তাকে আমরা বলবো ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি। সো একটা সমযোজী যৌগ আমরা একটু ধরে নেই, ধরি এবি একটি সমযোজী যৌগ। সমযোজী যৌগটা মানে কি?
এমন কিছু যৌগ আছে যেখানে বন্ধন গঠনের সময় ইলেকট্রন শেয়ার্ড হয়। মানে কিছু যৌগ আছে যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, এটা গঠিত হয়েছে কিভাবে বলো তো? সোডিয়াম হচ্ছে ইলেকট্রন দান করে, ওইটা কে গ্রহণ করে? ক্লোরিন। তাহলে সোডিয়াম কি চার্জ যুক্ত হয়? প্লাস, আর ক্লোরিন কি হবে বলেন? মাইনাস। মাইনাস হবে। এখন কিছু যৌগ আছে এগুলোকে আমরা বলবো আয়নিক যৌগ, যেখানে ইলেকট্রন কেউ দান করতেছে কেউ গ্রহণ করতেছে। আর কিছু যৌগ আছে যেক্ষেত্রে ইলেকট্রনের শেয়ারিং হয়, আমি 50% ইলেকট্রন দিব, তুমি 50% ইলেকট্রন দিবা, অর্থাৎ আমি একটা ইলেকট্রন তুমি একটা ইলেকট্রন, দুইটা মাঝামাঝি রেখে দিয়ে আমরা বন্ধন গঠন করব, তাকে আমরা বলি সমযোজী যৌগ। বুঝেছো? ওইটা তোরে আবার কে শিখাইলো এখন এই বয়সে? আচ্ছা, তাইলে একটা যৌগ ধরে নিলাম এবি, তাহলে আমাকে একটু বলেন এবি যৌগটার গাঠনিক সংকেত কেমন হবে? বলো। এ বন্ড বি, এভাবে লেখা যায় না? জি সমযোজী যৌগ গাঠনিক সংকেত লিখতেছি, এ বুঝছস তো নাকি? আচ্ছা, এবার বলো এই যৌগটার লুইস সংকেত কেমন হবে? ডট দিয়ে এখানে আমরা একটা ডট দিব, এটা দিয়ে কি বুঝাচ্ছি? ডটটা ধরো এ এর ইলেকট্রন, কথার কথা, আর ক্রসটা হচ্ছে বি এর ইলেকট্রন, দুইজন ভাগাভাগি করতেছে, ইলেকট্রনটা মাঝখানে রেখে শেয়ার করতেছে। এ কার মাইক? রিফাত। মিউট করো। ও রিফাত মোবাইল রেখে চলেই গেছে অন্য কোথাও, অন্য দেশে। আচ্ছা, আমাকে একটু বলেন এই বন্ধনজোড় ইলেকট্রন কোথায় থাকার কথা ছিল? দুইটা পরমাণু ঠিক মাঝে বরাবর, তাই না? কিন্তু কোনো কারণে যদি এমন হয় যে বি পরমাণুটার একটু ইলেকট্রনের প্রতি খাই খাই স্বভাব বেশি, হইতে পারে না, তার ইলেকট্রন টানার ক্ষমতা বেশি, তখন করে কি এই বন্ড পেয়ার ইলেকট্রন ঠিক মাঝ বরাবর না থেকে এটা একটু শিফটেড হয়, হালকা একটু কার দিকে শিফট হয়? বি এর দিকে। তাহলে শিফটিংটা আমি একটু আঁকতেছি, এটা চলে গেছে এইখানে, এই যে শিফটিংটা হয়েছে এইখানে, দেখো এমন না যে বি পুরাপুরি নিয়ে চলে গেছে, নট লাইক দ্যাট, হালকা একটু শিফটিং হয়েছে। তখন আমরা এই যে যৌগটা ছিল এবি, এই যৌগে তো কোনো প্লাস মাইনাস থাকার কথা না, কারণ কেউই কাউকে ইলেকট্রন দেয় নাই, কেউ কারো কাছ থেকে নেয় নাই, শেয়ার করছে। কিন্তু তারপরে আমরা দেখতে পারবো এ এর মাথার উপরে হালকা একটু প্লাস হবে, আর বি এর মাথার উপরে হালকা একটু কি হবে বলেন তো? মাইনাস। এমত অবস্থায় এই যৌগটাকে আমরা কি ধরনের অণু বলি বলেন তো? মনে আছে? এইটাকে আমরা বলি হচ্ছে পোলার সমযোজী অণু। পোলার মানে কি? পোল, পোল মানে প্রান্ত, প্লাস মাইনাস প্রান্ত আছে হালকা একটু। সো এখন এটা সমযোজী আছে, বাট পোলার সমযোজী অণু হয়ে গেছে। যাই হোক, সো এখন ঘটনা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কি বলা লাগবে? তড়িৎ-ঋণাত্মকতা বেশি কার, এ এর নাকি বি এর? বলো। দিয়ে তাহলে আমরা বলবো হচ্ছে এই ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি ইএন অফ বি ইজ গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ এ। সো দ্যাটস হোয়াট ই কল ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। সবাই বুঝেছেন তো নাকি? দুইটা একই মৌলের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে? নট নেসেসারিলি না। ও যে উদাহরণটার কথা বললো সেটা হচ্ছে কীরকম, ধরো আমি যদি বলি হাইড্রোজেন অণু, তাহলে কি এইচ বন্ড এইচ আছে, বলেন তো এখানে কার ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতা বেশি? কোনটার বেশি বলো? দুইটা তো সমান, একই জিনিস। তাহলে যেটা হবে, এদের মাঝখানে যে বন্ধনজোড় ইলেকট্রন ছিল সেটা কোন পরমাণুর দিকে যাবে বলো? মাঝখানেই থাকবে। তখন এখানে আর পোলার অণু গঠিত হয় না। এই টাইপের অণুগুলাকে কি বলে জানো তোমরা? জ্ঞানী, এটাকে বলে হচ্ছে বিশুদ্ধ সমযোজী অণু। যৌগ তো বলা যাবে না, অণু বলতে হবে। এটা একটা বিশুদ্ধ সমযোজী অণু, বুঝেছো? মানে এখানে বরাবর মাঝখানেই আছে, সমযোজী বন্ধনের সব বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। আর ওইখানে কি হয়েছিল, সমযোজী বন্ধন ঠিক আছে, বাট একটু বোঝো নাই? মাঝখানে থাকে কিন্তু আসলে কম টাইম থাকে। সোডিয়াম ক্লোরাইড সোডিয়ামের ইলেকট্রন যেমন ক্লোরিনের শক্তি স্তরে চলে যায়, এখানে ইলেকট্রনগুলো আসলে থাকে। এইখানে তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়া তো বড় জটিল। হালকা করে একটু বলি, যেটা ভাবতেছো এরকম কিছু আসলে হয় না। ধরো এটা হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেনের ইলেকট্রন কি তার শক্তি স্তর দিয়ে টিউ 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 ঘুরতে থাকে না এরকম? আচ্ছা, এটা ধরো পাশে আর একটা হাইড্রোজেন পরমাণু, তার একটা ইলেকট্রন ছিল, তার ইলেকট্রনটাকে আমি ক্রস দিয়ে দিলাম। সো বেসিক্যালি যেটা হয়, এর ইলেকট্রন এর শক্তি স্তর দিয়ে ঘুরে, এর ইলেকট্রন এর শক্তি স্তর দিয়ে ঘুরে। তোমরা তো এইটুকুই জানো নাকি? এগুলো সত্য কথা না, যাই হোক তোমাদের এখন বোঝানোর জন্য বলতেছি। বাস্তবতা হইতেছে একটু অন্যরকম। এ কি দাঁড়াও,
ভাই আপনার আলু বগের মতো বোর্ডটাও আবু হয়ে গেছে। আচ্ছা, এখন হয় কি, এই পরমাণুর কাছে আগায়, ইনিও একটু কাছে আগায়, আগাইতে আগাইতে এক সময় ওভারল্যাপ করে শক্তি স্তর দুইটা, বুঝছো? ওভারল্যাপ করার পরে যেটা হয়, কেমনে বোঝাবো? আচ্ছা ধর আব্দুল্লাহ আল জিহাদ আর রিফাত, জিহাদের নানা শীতের রাতে সান্দর গায়ে দিয়ে বাইরে আইছে। জিহাদের নানা সান্দর গায়ে দিয়ে শীতের রাইতে বাইরে আইছে। দুইজন কাছাকাছি আসলো, দুইজনের চাদর খুলে ফেললো, বুঝছো? এবার দুইজনের চাদর দিয়ে আমি একবারে দুইজনকে জড়াই দিলাম, কেমন হয় বলো তো? তখন তাদের মধ্যে একটা বন্ধন দেখা যাবে না? তোমরা মনে হয় বোঝো না এই ব্যাপারটা। বুঝছি। আগে যার চাদর তার নিজের গায়ে এরকম ছিল, তো তখন তো তাদের মধ্যে বন্ধনযুক্ত হওয়ার কোনো কারণ নাই। একটাকে থাপ্পড় দিলাম, ও যায় পড়তে বসলো, এটাকে থাপ্পড় দিলাম, আধা ঘন্টা পরে ও যায় পড়তে বসলো। যার যার আলাদা মতো বন্ধন তুমি কখন বলো? ওয়েন দে আর কানেক্টেড ফর সাম রিজনস, দে হ্যাভ গট সাম কমন ইন্টারেস্ট। সে কমন ইন্টারেস্টটা কি? যার যার চাদর খুলে ফেলে যদি দুইজন বন্ধু কোলাকুলি করি থাকে, আর এবার আমি আসি দুইজনের চাদর দিয়ে একবারে পেঁচাই দিলাম, তাহলে এবার বলো একে আলাদা করতে গেলে কি ও সাথে সাথে আসতেছে না? দ্যাটস হোয়াট ইউ কল কেমিক্যাল বন্ড। সো বেসিক্যালি ব্যাপারটা এরকম ঘটে। এইটা তোমরা বড় হয়ে দেখবা, এটাকে বলে মলিকুলার অরবিটাল থিওরি। আমি এখন কেবল যেটা তোমাদের একে দেখানোর চেষ্টা করলাম আর কি, মানে ব্যাপারটা এরকম আর কি, বাইরে দিয়ে থাকে এরকম। সো এটাও যেটা বলছি এটাও পুরোপুরি ঠিক না, তোমাদের বোঝানোর জন্য এখন আমি আর কি বলতে পারি বলো, হচ্ছে ভালো, দ্যাটস ইট। সো আসলে যে ভাবতেছো ইলেকট্রন দুইটা মাঝখানে থাকে, আসলে মাঝখানে থাকে না, তাদেরকে এনসার্কেল করে এরকম ঘুরতে থাকে আর কি। সো এটাকে আমরা বলি মাঝামাঝি অবস্থানে থাকে, তোমাদের ছোট বয়সে বলি, বাট বড় হয়ে দেখবা যে জিনিসপত্রগুলো আলাদা। এনিওয়ে, সো আপনারা ইলেকট্রন কিভাবে হিসাব করব সেক্ষেত্রে? কিসের বুঝি নাই? যোজ্যতা স্তরের ইলেকট্রন। ওই যে এখনই তো হিসাব পাই গেলা, এর যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা ছিল? একটা। এর ছিল একটা। এখন এই অণুটার যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা? দুইটা। ওই যে ক্লাসের শুরুতে মনে হয় S2O3 2- এর প্রশ্নটা তুই করছিলি আমাকে, তাই না? জি। ওইখানেই তো আনসার পাচ্ছ। ওর লাস্টের শেলে যে ইলেকট্রনটা ছিল এটা ওর চাদর, এর লাস্টের শেলে ইলেকট্রন ছিল এর চাদর। দুইজনের চাদর খুলে ফেলছিলা, ফেলার পরে দুজনকে কাছে এনে কি করছিলাম? পুরো চাদরটা দিয়ে, দুইটা চাদর দিয়ে একসাথে জড়াই দিছিল না? এখানেও তো ওই ঘটনাই ঘটছে। প্রত্যেকে লাস্টের শেলে ইলেকট্রন তুমি আলাদা করে খুলে নাও, ওদেরকে কাছে নিয়ে আসো, এবার সবগুলো ইলেকট্রন টোটালি বাইরে দিয়ে ঘুরায় দাও। কেউ বোঝা না? এই তো। তবে এগুলো আসলে তোদের লেভেলে এগুলো আলোচনা করার কথা না, মানে এগুলো সাথে আরো অনেক কথা চলে আসবে যেগুলো বুঝবি না এখন আর কি। এনিওয়ে বলেন, তড়িৎরাত্মকতার কথা বলেন। কার জানি কে কথা বলার চেষ্টা করছে, মাইকে সমস্যা। বলো পরমাণু। হ্যাঁ, ক্লোরিনের ইলেকট্রন তড়িৎরাত্মকতা কি সবচেয়ে বেশি? আমরা দেখি ওইটা এখন আসতেছি এখনই আসতেছি। এটা বলো, পরমাণুর আকার বড় হইলে তড়িৎরাত্মকতা কি হবে, বেশি না কম? কম। পরমাণুর আকার ভোটকা হইলে ও তো বন্ধনজোড় ইলেকট্রন নিজের কাছে টানতে পারবে না, তাই না? তাহলে পরমাণুর আকার বড় হইলে তড়িৎরাত্মকতা কম। বলেন অধাতু হিসাবে সক্রিয়তা কম হবে, কারণ অধাতুর কাজই হচ্ছে ইলেকট্রন নিজের কাছে টানা, যে টানতে পারতেছে না তাকে আবার কি বলবো। কিছু মৌলের তড়িৎরাত্মকতার মান একটু মনে রাখতে হবে, এগুলো তোমাদের লেভেলের জিনিস না, ইন্টারমিডিয়েটের জিনিস, বাট আমি একটু বলে রাখবো আগে থেকেই, একটু চর্চা করো আর কি, ঠিক আছে? ফ্লোরিনের তড়িৎরাত্মকতার মান কত জানো? 4। ক্লোরিনের 3, ব্রোমিন 2.8, আয়োডিন 2.5। একটু শুনে রাখো, এখনই মুখস্থ পারা লাগবে না, দেখে রাখো, কাজে লাগবে। ইন্টারমিডিয়েটে উঠে দেখবা তুফান গতিতে চালাইতে পারো। হ্যাঁ বলো। এই তড়িৎরাত্মকতার মান দিয়ে কি করে আসলে? এটা দিয়ে মুড়ি খায়, দেখ আগে অক্সিজেন তড়িৎরাত্মকতার মান কত বলো? 3.5, নাইট্রোজেনের হবে হচ্ছে 3, সালফারের হবে হচ্ছে 2.5। এতগুলো তোদের লাগবে না। কার্বন আমি একটু লিখে দিচ্ছি, আমি তারপর বলতেছি কোনটা কোনটা শিখবি। হাইড্রোজেন হচ্ছে 2.1, ফসফরাস অর্গানিক পড়তে খুব কাজে লাগবে এটা আর কি। 2.5, সরি কি বললাম বলতে 2.2, এটা 2.2। ভাই এই মানগুলো কিভাবে বের করব? এইটাকে পলিং স্কেল বলে, এগুলো ইন্টারমিডিয়েটে উঠে শিখবি। এখন শোনো, কি জানো কইতেছিলাম বলি গেছি। এতগুলা লাগবে না তোমাদের, কোনটা কোনটা লাগবে? কার্বনটা শিখবা, হাইড্রোজেন শিখবা, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, আর কিছু লাগবে না। এই কয়টা একটু মনে রাখবা যে এদের তড়িৎরাত্মকতার মান এত আর কি।
আচ্ছা এখন বলুন তো এইখানে বুঝি নাই কি তড়িৎক্রিয়াত্মকতার মান কিভাবে বের করে? আরে ওইটা তো বললাম তো ইন্টারমিডিয়েটে উঠে শিখবি, এখন দরকার নাই, এখন জাস্ট জেনে রাখ তড়িৎক্রান্তকতার মান এটা। আচ্ছা এখন বলেন আমাকে যে সবচেয়ে তড়িৎক্রান্তক মৌল এদের মধ্যে কে? ফ্লোরিন। এফ। তারপরে ফ্লোরিন। অক্সিজেন। অক্সিজেন হওয়ার কথা না? অক্সিজেন 3.5। হ্যাঁ তারপরে ক্লোরিন। ক্লোরিন। দুইটা আছে দেখেন, ক্লোরিনেরও তড়িৎক্রান্তকতার মান 3, আবার নাইট্রোজেনেরও দেখো 3। আমরা নিব হচ্ছে নাইট্রোজেনকে। তোমাদের অনেকেই দেখবা এসএসসি পরীক্ষায় A+ পাবা, কিন্তু অঙ্ক করতে দিলে সবাই পারে না সমান পরিমাণে। তার মানেটা বোঝো, এদেরও দুইজনের পরীক্ষার মার্ক একই, 3 পাইছে, কিন্তু বাস্তবে আসলে ইলেকট্রন বেশি কাছে টানার ক্ষমতা হচ্ছে নাইট্রোজেনের। তার কারণটা কি জানো? নাইট্রোজেনের শক্তি স্তর কয়টা বলো তো? দুইটা। ক্লোরিনের কয়টা? তিনটা। তাহলে আকার আসলে ছোট কার? আকার ছোট কার, নাইট্রোজেন না ক্লোরিন? নাইট্রোজেনের আকার ছোট। সো যার আকার ছোট আলটিমেটলি সেই ইলেকট্রন নিজের কাছে বেশি টানতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে বেসিক্যালি FON মনে রাখতে হবে। দুনিয়ার সবচেয়ে তড়িৎক্রান্তক 3টা মৌলের সিকোয়েন্স হচ্ছে এইটা, এবং এইটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। ভালো করে মনে রেখো, 3টা মৌলের তড়িৎক্রান্তকতার সিকোয়েন্স, সবচেয়ে বেশি ফ্লুরিন, তারপর অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন। ওকে চলেন এবার আমরা একটা বিশেষ প্রশ্ন দেখে ফেলি। এটা যদিও তোমাদের লাগবে না পরীক্ষায়, বাট একটু শুনে রাখো। তড়িৎ ঋণাত্মকতা যে জিনিসটা আর ইলেকট্রন আসক্তি, দুইটা জিনিস অনেক কাছাকাছি, দেখছো না? খেয়াল করছো? ইলেকট্রন আসক্তি মানে কি ছিল? অসীম থেকে আসা ইলেকট্রন ও নিজের শক্তি স্তরে বসাবে, কত সানন্দে গ্রহণ করতেছে তাকে আমরা বলবো তার ইলেকট্রন আসক্তি। আর তড়িৎক্রান্তকতা মানে কি? বন্ধন জোড় ইলেকট্রন নিজের কাছে যে যত বেশি টানতে পারবে। তো দুইটাই তো আলটিমেটলি একই জিনিসই বোঝাচ্ছে, যে ইলেকট্রন নিজের কাছে টানার ক্ষমতা। তো এরপরেও না এদের মধ্যে কিছু মিল অমিল আছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসা প্রশ্ন, যে 2021 সালে সম্ভবত, যে তড়িৎক্রান্তকতা আর ইলেকট্রন আসক্তির মধ্যে আসলে ডিফারেন্সটা কি। তো তোমাদের লেভেলে একটু বোঝানোর চেষ্টা করছি হালকা করে, দেখি কতদূর বোঝো। কিছু মিল আছে, কিছু অমিলও আছে। বলেন তো পর্যায়ভিত্তিক সম্পর্ক কি হবে? বাম থেকে ডানে যখন তুমি যাবা, লেফট টু রাইট, তখন বলেন তো ইলেকট্রন আসক্তি কি হবে? বাড়বে নাকি কমবে? বলেন। বাড়বে। তড়িৎক্রান্তকতা কি হবে? বাড়বে। এটাই বলছে। তোমরা কি লেখাগুলো দেখতে পাচ্ছ নাকি বেশি ছোট হয়ে গেছে? একই পর্যায়ের মৌলসমূহের মধ্যে বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায় ইলেকট্রন আসক্তি। একই পর্যায়ের মৌলসমূহের মধ্যে বাম থেকে মিল আছে, কিছু মিল আছে, অমিল আছে। গ্রুপগত সম্পর্ক বলেন, উপর থেকে নিচে আমরা যখন যাব তখন আকার কি হয়? আমাদের বড় হয়। তাহলে আমাদের ইলেকট্রন আসক্তি কি বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। তড়িৎক্রান্তকতা কমবে। কমবে। বাড়বে না না কমবে। কমবে, দুইটাই কমবে। আচ্ছা এই যে দুইটাই, এটাও হ্রাস পায়, ওটাও হ্রাস পায়। আচ্ছা মান, বিভিন্ন মৌলভেদে ঋণাত্মক ধনাত্মক কখনো শূন্য হইতে পারে, এটা তোমরা এখন বুঝবা না, এটা ইন্টারমিডিয়েটের জিনিস। মানে ইলেকট্রন আসক্তির মান প্লাস হয় নাকি মাইনাস হয়? একটু আগে আমি দেখাইছিলাম তোমাদেরকে, বলো। মাইনাস হয়তো, আর শূন্য হতে পারে শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে। ইলেকট্রন আসক্তির মান মানে কি ছিল? ইলেকট্রন ওর মধ্যে দিব যে পরিমাণে এনার্জি রিলিজ করে, এই যে শক্তি বিকিরণ করতেছে, শক্তির বিকিরণ মানে কি? তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া? উৎপাদী। তাপ উৎপাদীর জন্য ΔH এর মান নেগেটিভ হয়। সো আবার নিষ্ক্রিয় গ্যাসের জন্য আমরা দেখলাম 0 হয়। আবার একটু আগে একটা এক্সাম্পলও দিছিলাম, পজিটিভও হয়, মনে আছে আপনাদের? N2- গঠন করার কথা কে জানি জিজ্ঞেস করছিল, কোন ওস্তাদে? সে এখন আর নাই মনে হয় ক্লাসে। আচ্ছা হইলো, মানে নেগেটিভ পজিটিভ 0 সব রকমের হয়, কিন্তু তড়িৎ ঋণাত্মকতার যে ব্যাপারটা, এটা জাস্ট একটা বিশুদ্ধ মান। এই যে সব মৌলের বেলায় ধনাত্মক মান হয়, শূন্য বা ঋণাত্মক মানের হয় না। মানে কারোর সবারই কিছু না কিছু ইলেকট্রন নিজের কাছে টানার ক্ষমতা আছে। ওই যে বন্ধন জোড় ইলেকট্রন যেটা, ওটা নিজের কাছে টানার ক্ষমতা সবারই কম বেশি থাকে। সেই জন্য এটা জাস্ট একটা বিশুদ্ধ মান আর কি। জারণ বিজারণ ধর্ম তোমরা এটা বুঝবা না কিনা জানি না, জারক বিজারক এটা একটু নিজেরা পড়ার চেষ্টা করবে আর কি। এই যে জারণ বিজারণ না, মানে প্রায় ক্ষেত্রেই দেখা যায়, এটা যদি আগে থেকে একটু কোনরকম বুঝাই দেয়। আচ্ছা মানে ইলেকট্রন ছাড়ন মানে হচ্ছে জারণ। ধরো সোডিয়াম কি করে? ইলেকট্রন ছাড়ে। সো আমরা এই বিক্রিয়াটাকে বলবো জারণ বিক্রিয়া। আর ক্লোরিন কি করে? ইলেকট্রন গ্রহণ করে। সো আমরা এটাকে বলবো একটা বিজারণ বিক্রিয়া। এটা নিয়ে আজকে কথা বললে এখন বুঝবা না আর কি, থাক আমি আগামী দিন দেখি চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করবো না। এই লাস্ট পয়েন্টটা তোমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। দেখেন, আয়নিক বন্ধন গঠনকালে ও রিডক্স বিক্রিয়াকালে, রিডক্স বিক্রিয়া মানে বুঝছো তো ক্লাস 10,
জারণ বিজারণ বিক্রিয়া। আয়নিক বন্ধন গঠনকালে এবং রিডক্স বিক্রিয়ার সময় ইলেকট্রন আসক্তি কার্যকর থাকে। মানে এই পয়েন্টটা, এই কনসেপ্টটা, ইলেকট্রন আসক্তির কনসেপ্টটা কাজে লাগে বেসিক্যালি রিডক্স রিয়াকশনের সময়। কারণ ইলেকট্রন আসক্তি মানে কি, আসলেই কিন্তু ইলেকট্রনটা নিজের কাছে নিতে হবে, বুঝতে পারছিস কি? আর তড়িৎ ঋণাত্মকতা কি ইলেকট্রন নিজের কাছে পুরো নিয়ে ফেলে? হালকা একটু শিফট করে হালকা একটু আংশিক, রাইট? সো এখানে কি বলছে দেখো, সমযোজী যৌগ গঠনের পর কম ইলেকট্রন চার্জ শিফটের মাধ্যমে তড়িৎ ঋণাত্মকতা কার্যকর হয়। মানে এখানে হালকা একটু শিফটিং হয় আর এখানে কমপ্লিট শিফটিং হয় আর কি। পার্থক্য হচ্ছে এই দুইটাই, এইটা হচ্ছে মেইন কথা আর কি, লাস্টের পয়েন্টটা, বাকি সব তো মিল। আচ্ছা, তারপরে চলো বেশ কিছু আমরা আজকে ভার্সিটির কোশ্চেন সলভ করব, কালকে সলভ করব এইচএসসির কোশ্চেন, সেই সাথে এসএসসির কোশ্চেন। দেখি তোদের কোথায় আটকানো যায় এই আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি নিয়ে আর তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। মানে এই কনসেপ্টগুলো না বাচ্চাকালের জন্য যা, ইন্টারমিডিয়েটের জন্য তাই, অ্যাডমিশনের জন্য তাই, জাস্ট যত বয়স বাড়বে 2-4টা করে কোশ্চেন বাড়তে থাকবে, আর বিশেষ করে কিছুই বাড়ে না, মানে মূল কনসেপ্ট একই। সেই কনসেপ্টটা যদি এখনই একটু ঠিকমতো পাকাপাকি করা যায়, মানে লং রানে অনেক বেনিফিট পাওয়া যায়। বলেন উত্তর কি? আয়নীকরণ বিভবের মান কোন মৌলের ক্ষেত্রে সর্বনিম্ন? পটাশিয়াম। 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 বুঝে বলো। সোডিয়াম হবে, সোডিয়াম। পটাশিয়াম। না না, পটাশিয়ামই হবে ভাই, নিচে নামটা আরো পটাশিয়ামই হবে। আল্লাহ। আচ্ছা আমি একটু বলি, প্রথম কথা নিয়নের কত? 2 নিয়ন তো সর্বোচ্চ হবে এখানে। বন্ধুরা বোঝো নাই, অসীম হবে না? আয়নীকরণ শক্তি কাকে বলে? ওকে তাপ দিব, ও ইলেকট্রন ছাড়বে। তাহলে নিয়নকে কতখানি তাপ দিলে সে ইলেকট্রন ছাড়বে? ওকে অসীম পরিমাণে তাপ দিলে তারপর ইলেকট্রন ছাড়বে। বুঝতে পারছেন কি আমার কথা? হ্যাঁ। ওকে, এবার বলো ক্লোরিন, সেও কি অনেক বেশি তাপ শক্তি নিবে না? কারণ ক্লোরিন তো অধাতু, ও তো ইলেকট্রন ছাড়ার জন্য রেডি না। তো আমাকে কি বলছে, কোন ক্ষেত্রে কি বলেন তো? সর্বনিম্ন। নিম্ন। এখন ক্লোরিনেরও কি অনেক উচ্চ, অনেক বেশি, এর ক্ষেত্রে হচ্ছে আরো বেশি, এই ক্ষেত্রে পুরো ইনফিনিটি। এবার এই দুইজনের মধ্যে শুধু চিন্তা করো, সোডিয়ামের ক্ষেত্রে বেশি শক্তি দেওয়া লাগবে নাকি পটাশিয়ামের ক্ষেত্রে? বলেন। সোডিয়াম। সোডিয়ামকে বেশি শক্তি দেওয়া লাগবে, কারণ সোডিয়ামের আকার হচ্ছে কি বলেন তো? ছোট। পটাশিয়াম তো আরো বোটকা, সো যত বেশি বোটকা তত কম তাপ শক্তি দিলে ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে আয়নীকরণ বিভবের মান সর্বনিম্ন কোন ক্ষেত্রে বলেন? পটাশিয়ামের ক্ষেত্রে। বুঝেছো? আচ্ছা, এখন মানে এই জিনিস খুব দ্রুত পারা লাগবে আর কি, খুব দ্রুত। তারপরে বলেন দেখি, নিম্নের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, দেখি পারেন কিনা। কার সবচেয়ে বেশি হবে বলো? সোডিয়াম। সবাই বুঝতেছিস তো নাকি 2-1 বুঝতেছিস? আল্লাহ জানে। এই উৎসব নাকি উৎস কি যেন নাম, শর্ট শেফ, উৎসব। বুঝছিস তো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তারপরে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, যতটুকু না বোঝো আমি বুঝাই দিব, পড়ে দেখো তো পারো কিনা। তুমি যদি এই বছর পরীক্ষা দিতা তাহলে কি আনসার দিতা বলো? রিফাতের পাশে কে জানি বসে গান গাচ্ছে। রিফাত শোনা, কে গান গায়? গানটা শেষ। তাড়াতাড়ি বলো। একময় ইলেকট্রন আসক্তি। ডি হবে। এ বি সি ডি কোনটা হবে বল? ডি। ডি। ঢাকা হবে না? ঢাকার ডি। ঢাকা। ঢাকার ডি। আমি একটু পড়ে শুনি। গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যোগ করলে, ইলেকট্রন যোগ করা হচ্ছে কিন্তু, ইলেকট্রন যোগ করলে যে শক্তির পরিবর্তন হয়, পরিবর্তন মানে কি? এখানে শক্তি কি হবে, নির্গত নাকি শোষিত বলেন? নির্গত হবে। হ্যাঁ, যে পরিমাণ শক্তির পরিবর্তন হয় তা হলো কি? ইলেকট্রোনেগেটিভিটি। এই যে দেখো তোমাদের ইংরেজি টার্ম কেন শিখাচ্ছি, ইংরেজিতে লিখে দিয়েছে, পরীক্ষার হলে কি করবো তখন তুমি? ইলেকট্রোনেগেটিভিটি মানে কি মনে আছে আপনাদের? তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা গেল। দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, প্রথম মানে এটা কি আয়নীকরণ শক্তি কি হবে বলেন তো? না। এটা তো প্রথম কি বোঝার দরকার নেই, কোনোভাবে এটা হইতে পারে না, তড়িৎ ঋণাত্মকতা হইতে পারে না। ইলেকট্রন আসক্তি দ্বিতীয়টা নাকি প্রথমটা, কি মনে হয়? প্রথমটা। দ্বিতীয়টা কি? তোমাদেরকে আমি এই আইডিয়া হালকা করে একটু দিছি, তোমরা মনে হয় টের পাও না আর কি। এই দেখো এন, তাকে যখন ইলেকট্রন গেলাইছিলা তখন সে কিসে পরিণত ছিল? এন মাইনাস না?
এই ঘটনার ফলে যে পরিমাণ এনার্জি ছাড়ে এটাকে বলে প্রথম ইলেকট্রন আসক্তি। এখন তুমি যদি একটা কাজ করো, এন মাইনাসকে আর একটা ইলেকট্রন গেলাইতে যাও, বোঝো নাই, তখন কি হবে? এন টু মাইনাস হবে না? হ্যাঁ এই সময় যে এনার্জি নির্গত হয় তাকে বলে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। এই পার্থক্যটা এইটাই, বোঝা না? ওই টাইমে কি শক্তি আবার নির্গত হবে? ওইখানে আসলে শোষিত হবে। আমি এটা একটু আগে বুঝাইছিলাম, মনে আছে তোমাদের? যাই হোক, ওইটা মানে এগুলো তোমাদের ব্যাপার না, ওগুলো ইন্টারমিডিয়েটের ব্যাপার। আমি জাস্ট বুঝাইতে যাচ্ছি যেটা এই প্লাস দিছিলেন। হ্যাঁ কি তখন, হ্যাঁ 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 প্লাস হয়েছিল, রাইট। সো আমি এইগুলা তোমাদেরকে সলভ করাচ্ছি এই কারণে না যে এইগুলো তোমার পরীক্ষা আসবে, জাস্ট বোঝো আমি তোমার কনফিডেন্স চাচ্ছি যে যে জ্ঞানটা আমি নবম শ্রেণীতে বসে অর্জন করতেছি এটা আমাকে কত দূর সার্ভিস দিবে। জাস্ট এই জ্ঞানটা অর্জন করো, যদি এটা ধরে রাখতে পারো, ট্রাস্ট মি, ওই বয়সে যায় তোমার দৌড়াদৌড়ি হাত ছুটে যাবে না, মানে অনেকের ঘাম ছুটে যায়, ওরে বাবা রে বাবা কি কি কঠিন কঠিন জানি জিনিস আসে, ছাতার মাথা আসে। তুই ছোটোবেলার সব ভুলে গেছিস, এখন তুই আবার সব পড়তে বইছিস। তা তোর ক্লাস 9-এর জ্ঞান, 10-এর জ্ঞান, 11-এর জ্ঞান, 12-এর জ্ঞান একবারে যদি 3 মাসে পড়তে হয় তাহলে তো তোর মাথার ঘাম পায়ে ছুটবে। কারো কারো দেখবে অ্যাডমিশন টেস্টের সময় খুবই রিল্যাক্সে থাকে, কেউ দেখবা যে পাগলের মতো হয়ে যায়। ওই পাগলের মতো যারা হয়ে যায় এরাই চান্স পায় না, কেন? ওর আগে সব ভুলে গেছে। আমি জাস্ট এইটাই তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে এই জিনিসগুলোই কাজে লাগবে কি পরিমাণে, কতদিন পর্যন্ত। ইভেন সহজ প্রশ্ন হয়। সহজ হয়, কঠিন হয়, সবই থাকে, কিন্তু তোর কাছে যদি এমন হয় আগের সব ভুলে গেছিস, তুই অনেকে এত মেজাজটা খারাপ হবে। এই যে পরশুদিন মনে হয় আমরা অ্যাডমিশন লঞ্চিং করবো HSC 25-এ, তোদেরকে আমি ইনবক্স দেখাবো ভাই। এমন এমন পাগল ছাগল এসে এত আজে বাজে কথাবার্তা বলে। আজে বাজে মানে কি জানোস? ভাইয়া আপনারা কি বেসিক থেকে দেখাবেন? তা তোরা বেসিক থেকে দেখাবো না, তোরা কি থেকে দেখাবো? এখন তোর কাছে বেসিক মানে যদি এইটা হয় যে ক্লাস 9-এ শেখা তড়িৎঋণাত্মকতার সংজ্ঞা তুই ভুলে গেছিস, তোরা আবার পড়া দিতে হতেছে, এটারও তো ভাই বেসিক কয় না। এইটার মানে তুমি পুরা একটা মানে আইলসা তোমার আমার এখন ABCD সব পড়াইতে হবে, মানে এটা তো সম্ভব না। তুমি পর্যায় সারণী পর্যন্ত পারো না, কোন গ্রুপে কোন মূল আছে তুমি জানো না, মানে তোমার নিয়ে কেমনে অ্যাডমিশনের স্বপ্ন দেখবো আমি? আমার দেখা তো দূরে থাকতো, নিজের নিয়ে স্বপ্ন দেখা উচিত না। মানে এই যদি অবস্থা হয়, এগুলো তোমাদের বারবার বলতেছি, অনলি রিজন ভুলে যাও না যে এই জ্ঞানগুলো শুধু তোমার SSC পাসের জন্য না, HSC তো বটেই। আমি আগামীকালকে দেখিস না কতগুলো HSC-র কোশ্চেন দেখাই, হুবহু তোর এই জ্ঞান দিয়েই করা যাবে যদি তুই ধরে রাখতে পারিস। তাহলে ওইখানে যে আবার পড়তে বসা লাগবে। আর তুই যদি এগুলো ধরে রাখতে পারিস, ওইগুলো দেখবি যে ইজি, তখন তুই তাইরে নাইরে না নাইচে বেড়া, সমস্যা নাই। হ্যাঁ বলো। আগে স্লাইডে বললেন যে একটা মানে ইলেকট্রন নিয়ে প্রথমে মাইনাস, তারপর আরেকটা ইলেকট্রন দিলে সেটা প্লাস হয়ে যায়, এটার কারণটা কি কিছু? ওটা কারণ এখন কোনোভাবে তোদের বোঝার দরকার নেই, ওটা বাদ দে, ওটা বাদ দে। টেনের যারা বুঝছে দরকার নেই। ওকে চলেন এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? কাদের আসক্তি বেশি বলেন তো? হ্যালোজেনদের। কেন বুঝছো তো? বাম থেকে ডানে যাইতে থাকলে আকার কি হইতে থাকে? ছোট হইতে থাকে। এখন একেবারে ডানের যে চান্দুগুলা নিষ্ক্রিয় গ্যাস যারা, তারা তো আকার ছোট ঠেলায় ওদের তো জিরো হয়ে গেছে পুরা। কিন্তু তার ঠিক আগের গ্রুপ যারা হ্যালোজেন, এরা সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি প্রকাশ করবে। বুঝেছো তো সবাই নাকি? আচ্ছা, তারপরে কোনটির ইলেকট্রন, ওরে বাবারে কয়শবার পরীক্ষা আসছে রে। কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি বলেন? ফ্লোরিন নাকি ক্লোরিন? বাংলাদেশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 18-19 পারেন কিনা দেখি। কোনটি তড়িৎ-ঋণাত্মক মৌল নয়? খুবই সুন্দর একটা প্রশ্ন, আমার খুব পছন্দের প্রশ্ন। ডলফিন ঢাকা নাকি? আচ্ছা একটু বোঝো, নাইট্রোজেন কি একটা অধাতু না? দেখ এটা আসলে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, বাট কত ক্লাস 9-এর লেভেলের কোশ্চেন এটা বেসিক্যালি। বাট অ্যাডমিশন টেস্টে এরকম বেসিক চেক করা জিনিসপত্র আসে যে ও কি আদৌ ধাতু অধাতু চেনে। এটা একটা অধাতু। সালফার কি বলেন তো? অধাতু। ফ্লোরিন তো ডেঞ্জারাস লেভেলের অধাতু। এই মৌলটার নাম কি জানি, কে একটু আগে বললো কে? মস্কোভিয়াম নাকি? না, এটা কি নাম কি? মলিবডেনাম। আচ্ছা হইলো, মলিবডেনাম হোক আর মস্কোভিয়াম হোক, নামের শেষে কি আম আছে তো? মানে কি বলেন তো, এটা কি একটা ধাতু না?
এইটা যদি ধাতু হয় তার মানে কি জানতে চাইছে ওরা বলো তো? কোনটি তড়িৎ ঋণাত্মক মৌল নয়, মানে তড়িৎ ধনাত্মক মৌল। ধাতু যে সেই তো তড়িৎ ধনাত্মক হবে, তোমরা বোঝো নাই? স্যার অন্য অপশনগুলো দেখলেও তো বুঝতে পারা যায়, কি দেখে? মানে অন্য অপশনগুলো দেখলেও তো বুঝতে পারা যায়। ওইটা দিয়েও করতে পারবো, মানে তোরা খালি এইটুকু বোঝ, এটা অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। কেন এরকম দিচ্ছে? অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন মানে শুধু কঠিন কঠিন প্রশ্ন না, এটাই কাউরে বুঝাইতে পারি না। এখানে কত মৌলিক তোর ছোটবেলার জিনিস জিজ্ঞাসা করে, দেখি তুমি লসাগুটা ঠিক মতো বোঝো কিনা, দেখি তুমি পর্যায় সারণীতে কে কোথায় আছে জানো কিনা, মানে এই মৌলিক জ্ঞানগুলো যাচাই করে নেয়। এই তোরা 9-এ থাকতে না পড়ছস নাকি 8-এ থাকতে পড়ছস? ঘনত্ব মানে কি ভর বাই আয়তন পড়ছস না? হ্যাঁ এই কনসেপ্টের একটা অঙ্ক করাইলাম গতদিন ক্লাসে, এইচএসসি 27 এর মাথা নষ্ট করা বুয়েটে আসা অঙ্ক, এত বড় অঙ্ক, মানে অঙ্কের স্টেটমেন্ট হচ্ছে 4-5 লাইন ধরে, বাট পুরো অঙ্কটা ভিডিও তো ইউটিউবে আপলোড করি না, ওই অঙ্কটা মানে ক্লাস তো দিচ্ছি না এখন আর, মানে অঙ্কটা পড়লে তুই বুঝবি। এখানে তোরা খোঁচায় খোঁচায় চেক করছে, বুয়েটে 10 মার্কের একটা প্রশ্ন, তুই ঘনত্বের সূত্র পারস, ঘনত্ব ইকুয়াল টু যে ভর বাই আয়তন, সেইটা পারিস কিনা সেটা চেক করে নিচ্ছে। সো দ্যাটস ইট। কারণ ওইসব অঙ্ক হয় কি সচরাচর বইতে থাকে না, বাট মৌলিক জিনিস থেকে প্রশ্ন করলে বলবেন ধরা খায়, কারণ পরীক্ষায় গেছে তো সব মুখস্থ কইরা। জিএসটিতে আসা প্রশ্ন, জিএসটি মানে গুচ্ছ আর কি, বলো পারো কিনা উত্তর? ঢাকা। ঢাকা। কোনটি সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে? সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কে বলেন তো? সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কে? ফ্লুরিন। এই বেটা ফ্লোরিন না, উচ্চারণটা হচ্ছে ফ্লুরিন, এফ। আচ্ছা তাহলে ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা কত? 9 ছিল না? এখন 9 কার খেয়াল করো? এই তো প্রথমটাই তো পাই গেছি, আর্জেন্টিনা। 1s2 2p5 শেষ। এটাকে বি নাম্বার মৌলটা কে বলেন? আচ্ছা সোডিয়াম। সোডিয়াম 2p4 কে? হবেই না। 2p4 কে? অক্সিজেন। এটা কে? 3p5, এটা হচ্ছে ক্লোরিন। তাহলে ডেফিনেটলি আনসার হচ্ছে ফ্লোরিন। হয়ে গেল। তারপরে তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। আজকে কি অনেক লম্বা ক্লাস হয়ে গেল না? পারফেক্ট, 9টা 8 বাজে, ঠিক আছে। কি শেষ? হ্যাঁ এই চ্যাপ্টার কি শেষ? এ ছাগল, আগামী দিন ক্লাস হবে, আগামী দিনের ক্লাসটা একটু লম্বা হবে, আগামী দিন চ্যাপ্টার শেষ হবে ইনশাল্লাহ। তবে আগামী দিন অনেক কোয়েশ্চেন সলভ করবো আমরা, তোমাদের এসএসসির এবং তোমাদের এইচএসসির আর কি, ঠিক আছে? আজকে তো ভার্সিটি কোয়েশ্চেন দেখাইলাম অনেক সময় ধরে, কনফিডেন্স বিল্ড করার চেষ্টা করলাম। বলো ভাইয়া, আপনি সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে আয়নীকরণের শক্তির তুলনা দেখালেন না, যে ম্যাগনেসিয়াম সালফার এটার সোডিয়ামের যে আয়নীকরণ শক্তি, তাহলে ভাইয়া ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে? অত বেশি হবে না, কারণ হচ্ছে কি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ছিল? 3s1, ম্যাগনেসিয়ামের কি ছিল? 3s2, অ্যালুমিনিয়ামের কি ছিল? 3s2 3p1 ছিল না? অ্যালুমিনিয়ামের এটা দেখো তো একা একা আছে না, ওই ইলেকট্রন সহজেই বের করা যায়। বুঝো নাই আমার কথা? এটা সোডিয়াম, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন আয়নীকরণ শক্তি এনার্জি তো কম হওয়ার কথা ম্যাগনেসিয়ামের চেয়ে। কম আবার হবে না, একটু বেশিই হবে। তার কারণটা হচ্ছে এর চেয়ে ওর আকার ছোট, ওর চেয়ে ওর আকার আরও ছোট। কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এক্সেপশনাল ঘটনা যেটা, ওই যে উল্টা দিকের ইলেকট্রন। বোঝো নাই? বুঝছি। আচ্ছা এগুলোর মান ইন্টারনেটেও পাওয়া যায়, একটু সার্চ দিয়ে দেখো কি অবস্থা। না বুঝলে আমরা আগামী দিন আবার আলোচনা করব, এখন আর কথা বলা যাচ্ছে না, এখন বড় ভাইদের ক্লাস আছে, ঠিক আছে? আচ্ছা 11 তারিখে আমরা ক্লাস করবো। আচ্ছা তোমাদের ক্লাসের টাইমটা আগে দেওয়া ছিল কি শনি আর বুধ না, আমি এটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। শনিবারে আমি অনেক টায়ার্ড থাকি, হ্যাঁ ক্লাস নেওয়াটা প্যারা, আমরা কি এটা সোম আর বুধ করতে পারি? আমার জন্য একটু ভালো হয় বন্ধুগণ। সোমবারে কি হয়েছে কে জানি বললো? ও একটু কষ্ট কর না ভাই, 7:30টায় একটু ব্যবস্থা কর। আচ্ছা 2-1 দিন করে দেখি কি অবস্থা হয় আর কি। আমি চেষ্টা করব, আপাতত 7:30টায় দেওয়া থাক বা 7:45-এ দেখি, চেষ্টা করি। হ্যাঁ ওকে ঠিক আছে। সো আচ্ছা দেখি কি হয়, এক একজনের এক এক টাইমে সুবিধা হবে, আমি তো বুঝতে পারছি, আমরা গ্রুপে আলোচনা করবো না। ঠিক আছে, টাটা টাটা টাটা, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। ওকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।